পৃষ্ঠা ৭৪। ত্রয়োদশ দৃশ্য। গৌরদাস বসাকের বৈঠকখানা। গৌরদাস এবং যতীন্দ্রমোহন ঠাকুর বসিয়া গল্প করিতেছেন। বলা বাহুল্য, সাজসজ্জা, আসবাবপত্র প্রভৃতি সমস্তই তৎকালোপযোগী। যতীন্দ্রমোহন সুসজ্জিত হরকরাও এক কোণে দাঁড়াইয়া আছে। যতীন্দ্রমোহন: তুমি শুদ্ধ যখন রিহার্সালে কামাই করতে আরম্ভ করেছ তখন আর আশা নেই। রত্নাবলী নাটকটাই অপয়া দেখছি, একটা না একটা বাধা লেগেই আছে। কালীপ্রসন্ন শুনছি বিক্রম ও বর্ষী অনুবাদ করছে, ও যাতে হাত দেয় তাই বেশ উতরে যায়। গৌরদাস: নাবাতে পারলে আমাদের বইখানাও ওতরাবে। তর্করত্নের অনুবাদ চমৎকার হয়েছে। যতীন্দ্রমোহন: কিন্তু নাবানো যাবে বলে তো মনে হচ্ছে না, অনেক বাধা। সাগরিকার পেটের অসুখ সারতেই চাইছে না। গৌরদাস: ছোকরা সাগরিকা পার্টটা কিন্তু করছে চমৎকার। যতীন্দ্রমোহন: কেশব গাঙ্গুলি, মহেন্দ্র গোসাই এরা দুজনেও বেশ করছে, কিন্তু অর্কেস্ট্রা নিয়ে মুশকিলে পড়া গেছে যে সংস্কৃত নাটকের বিলিতি বাজনা চলবে না, দেশি অর্কেস্ট্রা করতে হবে। আই অ্যাম কিন অন দিস পয়েন্ট। গৌরদাস: ক্ষেত্র গোসাই আর যদু পাল যদি ভার নেয় তাহলে হয়ে যাবে। ভোলানাথ নেপথ্যে: মে আই কাম ইন? গৌরদাস: চন্দর নাকি? এসো এসো। পৃষ্ঠা ৭৪। এসো, বসো। ভোলানাথ: আমাদের মধু নাকি মাদ্রাজ থেকে ফিরে এসেছে হে? গৌরদাস: এসেছে? ভোলানাথ: কোথা আছে সে? গৌরদাস: এই খানিকক্ষণ হলো খিদিরপুরে গেছে। ভোলানাথ: এতক্ষণ এখানে ছিল? গৌরদাস: এখানেই তো এসে উঠেছে। আমি একরকম জোর করে তাকে খিদিরপুরে পাঠালাম এক্ষুনি। ভোলানাথ: কবে এসেছে? গৌরদাস: পরশু। যতীন্দ্রমোহন হাসিয়া: ওর আত্মীয় স্বজনরা ওকে দেখে আঁতকে উঠবে, লোকে ভূত দেখে যেমন আঁতকে ওঠে। ভোলানাথ: যা বলেছ। এতদিন ওরা রটাচ্ছিল যে মধু মাদ্রাজে মারা গেছে, একটা জাল উইল বার করে ওর বিষয় সম্পত্তিও গ্রাস করে বসে আছে শুনেছি। যতীন্দ্রমোহন: কেস হলে অবশ্য জাল উইল টিকবে না। গৌরদাস: কিন্তু কেস করতে হলে টাকা চাই। মধু একেবারে কপর্দকহীন, বউটাকে পর্যন্ত সঙ্গে করে আনতে পারেনি। ভোলানাথ জানলা দিয়ে বাহিরের দিকে চাইয়াছিল। ভোলানাথ: ওহে ভূদেব যাচ্ছে, ডাকবো? ওকেও মধুর খবরটা দেওয়া যাক, শোনেনি বোধহয়। গৌরদাস: হ্যাঁ হ্যাঁ, ডাক না। যতীন্দ্রমোহন: অর্ধস্বগত। আবার বাগড়া পড়ল। রত্নাবলী বইটাই অপয়া। ভোলানাথ উঠিয়া গিয়া জানলা হইতে ভূদেবকে ডাকিলেন। ক্ষণপরেই ভূদেব প্রবেশ করিলেন। ভোলানাথ: অমন হনহন করে চলেছ কোথায়? ভূদেব: রামগোপাল ঘোষের একটা বক্তৃতা আছে, শুনতে যাচ্ছি, যাবে নাকি? ভোলানাথ: যেতে পারি, মধু ফিরেছে, শুনেছ? ভূদেব: মধু? আমাদের মধু? ভোলানাথ: হ্যাঁ হ্যাঁ, আমাদের পোয়েট, and he was come back like a poet too, without a sixpence in his pocket. ভূদেব: সেখানে তো মোটা মাইনে চাকরি করতে শুনেছি। গৌরদাস: খরচও মোটা ছিল, মেম বিয়ে করেছে। ভূদেব: সে কোথায়? গৌরদাস: খিদিরপুরে গেছে। পৃষ্ঠা ৭৫। ভূদেব: ওর বাবা তো মারা গেছেন। ভোলানাথ: হ্যাঁ, এবং পৈতৃক সম্পত্তিও বড় হস্তগত। ভূদেব: বড় দুঃখের কথা। যতীন্দ্রমোহন: ওর নিজের কিন্তু সেজন্য বিশেষ দুঃখ নেই, ওর বেশি দুঃখ আমরা ওর ক্যাপিটিভ লেডিকে অবহেলা করেছি বলে। গৌরদাস: আমাকে তো মারতে বাকি রেখেছে কেবল। ভূদেব: আমিও এ ব্যাপারে একটু অপরাধী হয়ে আছি ভাই। গৌরদাস: কেন? তুমি তো এক কপি কিনেছিলে। ভূদেব: কিনেছি, পড়েওছি, কিন্তু ও আমাকে চিঠি লিখে অনুরোধ করেছিল ক্যাপিটিভ লেডির ওপর যোগ্যটোগ্য বিষয়ে নোট লিখে দিতে, তা আর আমার হয়ে ওঠেনি। বইটা চমৎকার। ভোলানাথ: ইট রোজ অ্যাজ অ্যান অরোরা borealis from amidst the stern cold of want and poverty. ভূদেব ভোলানাথকে: যাবে নাকি রামগোপাল ঘোষের বক্তৃতা শুনতে? যাবে তো চলো, বেশি দেরি নেই আর। ভোলানাথ: হ্যাঁ চলো। উই শুডন্ট মিস দ্য অরেশন অফ দ্য ডেমোস্থেন্স। ব্র্যাকেটে গৌরদাসকে: এখনই ঘুরে আসছি আমরা। গৌরদাস: আমারও যেতে ইচ্ছে করছে। যতীন যাবে? যতীন্দ্রমোহন: দেখো, এই আমাদের মহাদোষ, একটা ফিক্সড পারপাস নেই। ছোট রাজা বেচারা আমাদের ওপর নির্ভর করে বসে আছে, অথচ। গৌরদাস: আচ্ছা, যাব না, তোমরা যাও। ভূদেব এবং ভোলানাথ চলিয়া গেল। যতীন্দ্রমোহন: নাট্যশিল্প একটা বড় আর্ট, ও নিয়ে ছেলেখেলা করা উচিত নয়। গৌরদাস: বাজে কথা ছাড়ো না, কি বলবে বলো। যতীন্দ্রমোহন: তুমি যে ভূমিকায় নামছো তার সম্বন্ধে ভেবেছো কিছু? যৌগন্ধরায়ণ হচ্ছেন রাজমন্ত্রী, তার চাল চলন কথাবার্তা এমন হবে যে। নেপথ্যে মে আই কামিং? যতীন্দ্রমোহন: আবার কে এলো? কিশোরী চাঁদ মিত্রের প্রবেশ। গৌরদাস:
গুড আফটারনুন ম্যাজিস্ট্রেট সাহেব। তারপর খবর কি? যতীন্দ্রমোহন। এমন আকস্মিক অভ্যুদয়ের হেতু? কিশোরী চাঁদ। হেতু দুটি। প্রথম, ছোট রাজার সঙ্গে এখনই দেখা হলো, তিনি দেখলাম ক্ষেপে আছেন গৌরদাস রিহার্সালে যাচ্ছে না বলে। যতীন্দ্রমোহন। সে কথা আমিও বলেছি ওকে। কিশোরী চাঁদ। দ্বিতীয়, রত্নাবলীর ওরা ভালো একটা ইংরাজি অনুবাদ করাতে চান। থিয়েটার দেখতে সাহেব শুভরাও আসবে তো? ওরা 500 টাকা পারিশ্রমিক দিতেও প্রস্তুত আছেন। আমাকে বললেন একটা ভালো লোককে দিয়ে করিয়ে নিতে। গৌরদাস। আমাদের মধুকে বললে কেমন হয়? যতীন্দ্রমোহন। হি ইজ দ্য ফিটেস্ট ম্যান। কিশোরী চাঁদ। মধু ফিরেছে নাকি? গৌরদাস। ফিরেছে। কিশোরী চাঁদ। দেন সার্টেনলি হি ইজ দ্য ফিটেস্ট ম্যান। সে কোথায়? তার আর সব খবর কি? গৌরদাস। আর সব খবর অতিশয় শোচনীয়। বাবা মারা গেছেন, বিষয় সম্পত্তি বেদখল, পকেটে একটা পয়সা নেই, মাথা গোজবার জায়গা নেই। আমি ভাবছি নিজেদের মধ্যে কিছু চাঁদা তুলে। কিশোরী চাঁদ। সে উঠেছে কোথা? গৌরদাস। আপাতত আমার এখানেই, এখন খিদিরপুরে গেছে। কিশোরী চাঁদ ভ্রু কুঞ্চিত করিয়া তর্জনী দ্বারা ওষ্ঠে মৃদু টোকা দিতে দিতে ক্ষণকাল কি ভাবলেন। কিশোরী চাঁদ। তার যদি আপত্তি না থাকে আমি আমার দমদম বাগান বাড়িখানায় থাকতে দিতে পারি তাকে। খালি পড়ে আছে, আর 120 টাকা মাইনের চাকরিতে যদি ওর আপত্তি না থাকে তাহলে আমার ইন্টারপ্রেটারের পোস্টটাও ওকে দিতে পারি। মিস্টার টুকার চলে যাচ্ছে। গৌরদাস। তাহলে তো ভালোই হয়। কিশোরী চাঁদ। তার মতটা জেনে তাহলে জানিও আমাকে। আই শ্যাল অ্যারেঞ্জ অ্যাকর্ডিংলি। রত্নাবলীর ব্যাপারে কিন্তু আমার আর কোনো দায়িত্ব রইল না ভাই। মধুকে দিয়ে হোক, যাকে দিয়ে হোক, যা করবার করিও। আমি চললাম, এখন আর বসবো না। আজ রিহার্সালে যাচ্ছ তো? গৌরদাস। যাব। কিশোরী চাঁদ। সেখানেই আবার দেখা হবে তাহলে। চলিয়া গেলেন। যতীন্দ্রমোহন। রিহার্সালে যাওয়াটা খুব দরকার, জিভের আড়ষ্টতা ঘোচে না তা না হলে। দেখো, আর একটা জিনিস লক্ষ্য করছি। গৌরদাস। কী লক্ষ্য করলে আবার? যতীন্দ্রমোহন। যাত্রার ঢংটা কিছুতেই কাটিয়ে উঠতে পারছো না তোমরা। সেই নাকি সুর আর সেই টেনে টেনে কথা। মধুসূদন প্রবেশ করলেন। মধুসূদন। মাই ডিয়ার গৌর, ইট ইজ আওফুল, ইট ইজ হেল। গৌরদাস যতীন্দ্রমোহন উভয় বিস্মিত হলেন। পৃষ্ঠা 77। গৌরদাস। কী হলো? এত শিগগির ফিরলে যে? মধুসূদন একটা চেয়ারে বসিয়া পড়লেন এবং শূন্য দৃষ্টিতে চাহিয়া রইলেন। কোনো উত্তর দিলেন না। গৌরদাস। খুব দুর্ব্যবহার করলে বুঝি? যতীন্দ্রমোহন। জ্ঞাতি শত্রুরা দুর্ব্যবহার করেই থাকে, এ আর নতুন কি? গৌরদাস। ওতে ভেঙে পড়লে চলবে কেন? যতীন্দ্রমোহন। ভালো উকিলের পরামর্শ নিয়ে বিষয়টি উদ্ধার করবার চেষ্টা করি। এসো সবাই মিলে। মধুসূদন নীরব। গৌর। কী ভাবছ? মধু। আই হ্যাভ সিন হার। স্বচক্ষে দেখে এলাম। উফ। গৌর। কাকে দেখে এলে? মধু। বাবা তৃতীয় পক্ষের স্ত্রীকে, অপরূপ সুন্দরী, অকাল বৈধব্যে তুষারনলে তিলে তিলে দগ্ধ হচ্ছে। ও মাই আনপ্রোটেক্টেড লোন স্টেপমাদার। দু হাতে মুখ ঢাকিয়া টেবিলের ওপর মাথা রাখিলেন। গৌরদাস। ক্ষণকাল পরে। মায়ের গয়নাগুলোর কোনো সন্ধান পেলি? উইলের সম্বন্ধে কোনো কথা হলো? মধু মুখ তুলিয়া হাউ কুড আই। উঠিয়া বসিলেন কিছুক্ষণ চুপচাপ। জোর গলায় নিজের দাবি জাহির করতেই তো গিয়েছিলাম, কিন্তু ওই দৃশ্য দেখে আই ওয়াজ ক্রিস্ট ফলেন, ডামফাউন্ডেড। সি ইজ হান্টিং মি ইভেন নাও। গৌরদাস। কিন্তু একটু খোঁজ খবর নিয়ে আসা উচিত ছিল তোমার। মধু। মাই ডিয়ার গৌর, আই অ্যাম পপুলার নো ডাউট, বাট আই অ্যাম জেন্টলম্যান নান দ্য লেস। গৌর। কী বিপদ? আমি কি বলছি? যতীন্দ্রমোহন। থাক ওসব আলোচনা থাক এখন। তার চেয়ে কিশোরী যে কথাটা বলে গেল তাই বলো। মধু। কিশোরী এসেছিল নাকি? সে আজকাল পুলিশ আদালতের ম্যাজিস্ট্রেট না? যতীন্দ্রমোহন। হ্যাঁ, তার অধীনে ইন্টারপ্রেটার এর পোস্টটা খালি হচ্ছে। তুমি যদি চাও সে তোমাকেই দেবে। মধু। ভেরি কাইন্ড অফ হিম। মাইনে কত? গৌর। 120 টাকা। মধু। মোটে? ইট ওন্ট কিপ মি ইন ডাল ভাত ইভেন। গৌর। যতদিন ওর চেয়ে ভালো কিছু একটা না জুটছে ততদিন আমার মনে হয়। যতীন্দ্রমোহন। এখন ওইটাই নাও না, ভালো একটা কিছু পেলে ছেড়ে দিতে কতক্ষণ। মধু। যা বলো তোমরা, আমার কিছুতেই আপত্তি নেই। পৃষ্ঠা 78। যতীন্দ্রমোহন। আর একটা প্রস্তাব আছে। গৌর। বলো। ভৃত্যের প্রবেশ। ভৃত্য। গৌরকে। মা জিজ্ঞাসা করলেন, আপনারা কি গাড়ি নিয়ে বেরোবেন এখন? গৌরদাস। হ্যাঁ, বেরোবো। কেন? তিনি কি কোথাও? কি বিপদ! আচ্ছা চলো, যাচ্ছি আমি। 1 মিনিট, আসছি এক্ষুনি। ভৃত্যসহ অন্দরের দিকে চলিয়া গেলেন। মধু। আর একটি কি প্রস্তাব? যতীন্দ্রমোহন। রাজারা রত্নাবলীখানার ইংরেজিতে অনুবাদ করাতে চান। সাহেব দর্শকদের সুবিধের জন্য 500 টাকা পারিশ্রমিক দেবেন। আমাদের ইচ্ছে তুমি এটার ভার নাও। মধু শ্রাগ করিয়া। ওয়েল, দিস ইজ মোর
ডিগ্রেডিং। যতীন্দ্রমোহন: এতে আবার ডিগ্রেডিং কোনখানটা? মধু: ডিগ্রেডিং নয়, স্কাল্পচার চেসেল দিয়ে উনুন খুঁড়তে চাও তোমরা? তোমাদের টেস্ট কী রকম বুঝি না। এই একটা বাজে নাটকের জন্য হাজার হাজার টাকা খরচ করছো। যতীন্দ্রমোহন: বাংলা ভালো নাটক কই? মধু: শ্যাল আই রাইট আ ড্রামা ফর ইউ? যতীন্দ্রমোহন: বিস্মিত: তুমি পারবে? মধু: আমি পারবো না? বলো কি? সোৎসাহে উঠিয়া দাঁড়াইলেন: শুধু ড্রামা নয়, বাংলায় আমি ব্ল্যাঙ্ক ভার্সও লিখব। ব্ল্যাঙ্ক ভার্সে না লিখলে বাংলা নাটকের উন্নতি হতে পারে না। যতীন্দ্রমোহন: কৃত্তিবাস নাকে কল্পনা করেছিলেন জলে ভাসে শিলা, তোমার কল্পনার দৌড় দেখছি তার চেয়েও বেশি। হাসিলেন। মধু: তুমি কি মনে করো বাংলা ভাষা ব্ল্যাঙ্ক ভার্স লেখা অসম্ভব? যতীন্দ্রমোহন: মনে করি বাংলা ভাষায় ব্ল্যাঙ্ক ভার্সের উদাত্ত গম্ভীর ধ্বনি আনা অসম্ভব। ঈশ্বরগুপ্তের ঠাট্টাটা মনে আছে? কবিতা কলা পাকা যেন কাঁদি, ইচ্ছা হয় যত পাই পেট ভরে খাই। মধু: বুড়ো ঈশ্বরগুপ্ত লিখতে পারেনি বলে কি যে আর কেউ পারবে না তার কোনো মানে নেই। ইট নিডস আ মোর পাওয়ারফুল জিনিয়াস। যতীন্দ্রমোহন: ফরাসি ভাষায় জিনিয়াসের অভাব নেই, কিন্তু যতদূর জানি নাম করবার মতো ব্ল্যাঙ্ক ভার্স ওতেও নেই। প্রত্যেক ভাষারই একটা স্বতন্ত্র ভঙ্গি থাকে যাতে। মধু: বাংলা ভাষার সব রকম ভঙ্গি ফোটানো সম্ভব। একটা কথা ভুলে যাচ্ছ তুমি, বাংলা ভাষা সংস্কৃতের দুহিতা। যতীন্দ্রমোহন: দুহিতাটি কিন্তু বড় জীর্ণ শীর্ণ। মধু: কামন বেট, বাংলায় যদি ব্ল্যাঙ্ক ভার্স লিখে দিতে পারি, কি দেবে তুমি? পৃষ্ঠা ৭৯। যতীন্দ্রমোহন: সত্যিই যদি ব্ল্যাঙ্ক ভার্সে ভালো কবিতা লিখে দিতে পারো, আমি সেই কবিতা ছাপাবার সমস্ত ভার নেব। মধু: ডান। হাত বাড়াইয়া যতীন্দ্রমোহনের করমর্দন করিলেন। চতুর্দশ দৃশ্য। যতীন্দ্রমোহন ঠাকুরের বাড়ির বৈঠকখানা, আসবাবপত্রে ও আভিজাত্যের এবং ঐশ্বর্যের পরিচয় রহিয়াছে। মধুসূদন কবিতা পড়িতেছেন, তাহার বাঁ হাতে কবিতার খাতা, ডান হাতে মদের গ্লাস। যতীন্দ্রমোহনের সম্মুখেও মদের গ্লাস রহিয়াছে, কিন্তু তিনি তৎপ্রতি তেমন মনোযোগী নহেন। ঈষৎ বিস্ফারিত নেত্রে সবিস্ময়ে তিনি কবিতা শুনিতেছেন। মধু: ধবল নামিতে গিরি হিমাদ্রির শিরে, অভ্রভেদী দেব আত্মা ভীষণ দর্শন। সতত ধবলাকৃতি, অচল অটল, যেন ঊর্ধ্ববাহু সদা, শুভ্র বেশধারী, নিমগ্ন তপস্যাগরে। ব্যোমকেশ শূলী, যোগী কুলোধ্যায় যোগী, নিকুঞ্জ কানন, তরুরাজি, লতাবলী, মুকুল কুসুম, অন্যান্য অচল ভালে শোভে যে সকল, ব্র্যাকেটে যেন মরকতময় কনক কিরীট, ব্র্যাকেট ক্লোজ, না পড়ে এ গিরি সবে করি অবহেলা, বিমুখ পৃথিবীপতি পৃথ্বী সুখে যেন জিতেন্দ্রিয়। কপাটে টোকা পড়িল। মধু বিরক্তিভাবে: আহ! যতীন্দ্রমোহন: কে? ভেতরে এসো। গৌরদাস প্রবেশ করিলেন। গৌরদাস যতীনকে: তিলোত্তমা শোনানো হচ্ছে বুঝি? যতীন্দ্রমোহনকে: কেমন লাগছে? যতীন্দ্রমোহন: সুপারব। এই তৃতীয়বার শুনছিলাম। হাসিয়া: বাজি হেরে গেছি, অ্যান্ড আই এম গ্ল্যাড টু লস। গৌরদাস উপবেশন করিলেন। পৃষ্ঠা ৮০। গৌরদাস: আমি আগেই শুনেছি, সত্যি চমৎকার হয়েছে। যতীন্দ্রমোহন: শুধু চমৎকার নয়, যুগান্তকারী, অভূতপূর্ব, অচিন্তনীয়, অপরূপ, আশ্চর্যজনক। আমি হয়ে গেছি। মধুসূদন এক নিঃশ্বাসেই মদটা শেষ করিয়া ফেলিলেন। গৌরদাস: শর্মিষ্ঠাখানাও একেবারে নতুন জিনিস হয়েছে। যতীন্দ্রমোহন: আমার সবচেয়ে আশ্চর্য লাগছে, এরকম বাছা বাছা কথা তুমি পাচ্ছ কোথা থেকে? মধু: অভিধান থেকে। গৌরদাস: মাদ্রাজে পড়ে থাকলে কি এসব হতো? ভাগ্যে তোমাকে এখানে আনিয়েছিলাম। মধু সোচ্ছ্বাসে: ইয়েস, ইউ আর অ্যানাদার ভগীরথ। আমার কাব্য সুরধুনীকে তুমি বঙ্গে এনেছ। বাই দ্য বাই, আমার শর্মিষ্ঠার ম্যানুস্ক্রিপ্টখানা কোথায়? তোমাদের রামনারায়ণ তর্করত্নের ওসব ফুক্কুরি চলবে না। সব নাটকই কুল ও সর্বস্ব নয়। আমি তাকে গ্রামার ঠিক করে দিয়েছিলাম, ঢেলে সাজাতে বলিনি। লুক অ্যাট দিস চেক। বইটা কোথায়? গৌরদাস: রাজারা সেখানা আবার প্রেমচাঁদ তর্কবাগীশকে দেখতে দিয়েছেন। মধু: এ তো ভারী জ্বালাতনে পড়া গেল। কান্ট দে রিলাই অন মি? যতীন্দ্রমোহন: রাজাদের খুব পছন্দ হয়েছে তোমার বই, তবে তর্কবাগীশ মশাই ওদের সভা পণ্ডিত, ওকে একটু দেখিয়ে না নিলে উনি ক্ষুণ্ণ হবেন। প্রবীণ লোক। মধু: প্রবীণ লোক বলেই আমার ভয় বেশি। সূত্রধার, নান্দি এসব ছাড়া যে নাটক হতে পারে ও প্রবীণদের কল্পনারই অতীত। বিদেশি নাটক তো পড়েনি বেচারারা,
যতীন্দ্রমোহন: আমার মতে কিন্তু স্বদেশী কাব্যে বিদেশি গন্ধ কম থাকাই ভালো। মধু: থাকলে ক্ষতি কি? ডু ইউ ডিসলাইক মোরস পোয়েট্রি বিকজ ইট ইজ ফুল অফ ওরিয়েন্টালিজম? Byron's poetry for its Asiatic air, Carlyle's prose for its Germanism. কাব্যে কাব্যগুণ থাকলেই হলো। গৌরদাস রঙ্গলালের লেখা তোমার কেমন লাগছে? মধু: সেদিন ওর কতগুলো কবিতা দেখলাম। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বলো, কে পড়িবে পায় রে, কে পড়িবে পায়, এ চমৎকার। কিন্তু যুদ্ধের বর্ণনাতে ও যখন মহাঘোর যুদ্ধে মুসলমান মাতে দিবারাত্র খেদে ক্ষমা নাহি তাতে লিখে ভুজঙ্গ প্রয়াতের নকল করেছে, তখন আমার ভালো লাগেনি। যতীন্দ্রমোহন: সংস্কৃত ছন্দে লিখলেও ওর আদর্শ কি সম্পূর্ণ দেশি? মধু: ওর আদর্শ কারা জানো? বায়রন, মুর এবং স্কট। গৌরদাস: এককালে তোমার আদর্শও তাই ছিল। আমরা কলেজে তোমাকে পোপ বলতাম। মধু: আর সেই গর্বে আমার মাটিতে পা পড়তো না। আই ওয়াজ আ ফুল দেন। কিছু দূর এগোলেই বুঝতে পারা যায় হোয়াট হিলস পিপ ওভার হিলস, হোয়াট অ্যালপস অন অ্যালপস অ্যারাইজ। বাল্মীকি, ব্যাস, হোমার, ভার্জিল, কালিদাস, দান্তে, টাসো, মিল্টন এরাই হচ্ছেন কবিকুল ও গুরু। আদর্শ করতে হলে এদেরই আদর্শ করব। পৃষ্ঠা 81। প্রেমচাঁদ নেপথ্যে: যতীন, বাড়ি আছো নাকি? যতীন্দ্রমোহন উঠিয়া দাঁড়াইলেন। যতীন্দ্রমোহন: আসুন পণ্ডিত মশাই। প্রেমচাঁদ তর্কবাগীশ প্রবেশ করলেন। প্রেমচাঁদ মধুসূদনকে দেখিয়া: স্বয়ং লেখকই যে এখানে হাজির দেখছি। আমি আজ বাইরে যাচ্ছি, তাই যতীনকে তোমার শর্মিষ্ঠার পাণ্ডুলিপিখানা ফিরিয়ে দিতে এসেছি। আমার দেখা হয়ে গেছে। মধু: কেমন দেখলেন? প্রেমচাঁদ: ছোট রাজা বলেছিলেন কোথাও দোষ দেখলে দাগ দিয়ে দিতে। মধু: দেখি কোথায় কোথায় দাগ দিলেন। উল্টাইয়া দেখিতে লাগিলেন। প্রেমচাঁদ: দাগ দিইনি। দাগ দিতে গেলে আর কিছু থাকবে না। তবে কিনা আমি যে চোখে দেখেছি সেরকম চোখ আর গোটা দুই লোকের আছে। আমরা ফতে হয়ে গেলে তোমার বই খুব চলে যাবে, বাহবা পড়বে। মধু: আপনার অভিমতের জন্য ধন্যবাদ। প্রেমচাঁদ: আমি এখন আর বসবো না, চলি। চলিয়া গেলেন। চলিয়া যাইবার সঙ্গে সঙ্গে মধুসূদন উচ্চৈস্বরে হাসিয়া লুটিয়া পড়িলেন। মধু সামলাইয়া: লর্ড, দিস ব্যারন পণ্ডিতস আন্ডারস্ট্যান্ড নাথিং বাট গ্রামার। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে। পৃষ্ঠা 82। পঞ্চদশ দৃশ্য। 1860 খ্রিস্টাব্দের জুন মাস। কলকাতায় মধুসূদনের বাসায় 6 নম্বর লোয়ার চিতপুর রোডে একটি সুবিস্তৃত ঘর। ঘরের 3 কোণে 3টি টেবিল এবং প্রত্যেক টেবিলের সম্মুখে একটি করিয়া চেয়ার রহিয়াছে। তাহা ছাড়া ঘরের আর একদিকে 2টি টেবিল এবং খানকয়েক চেয়ার, সোফা প্রভৃতিও আছে। একটি বড় বুকশেলফেও অনেকগুলি পুস্তক দেখা যাইতেছে। একটি টেবিলের নিকট মধুসূদন আরাম কেদারায় বসিয়া আছেন এবং নিবিষ্ট চিত্তে একখানি বই পড়িতেছেন। তাহার পরিধানে ঢিলা পাজামা এবং গায়ে আদ্যির ঢিলা হাতা ঘুন্টি দেওয়া পাঞ্জাবি। হস্তে জ্বলন্ত সিগারেট। টেবিলে মদের বোতল এবং গ্লাস রহিয়াছে। কিছুক্ষণ মনে মনে পাঠ করিয়া তাহার পর তিনি জোরে আবৃত্তি করিতে লাগিলেন। মধু: দ্য ইনফার্নাল সার্পেন্ট it was whose guilt stirred up with envy and revenge deceived the mother of mankind, what time his pride had cast him out from heaven with all his host of rebel angels, by whose aid aspiring to set himself in glory above his peers, he trusts to have equalled the Most High if he opposed and with ambitious aim against the throne and monarch of God, raised impious war in heaven and battle proud with vain attempt. নেপথ্যে: মধু, বাড়ি আছো? মধু বই বন্ধ করিয়া: আছি, এসো। গৌর নাকি? গৌরদাস আসিয়া প্রবেশ করিলেন। এসো এসো, এলে কবে? তোমার যে পাত্তাই নেই আজকাল। হে ডেপুটি ম্যাজিস্ট্রেট, কুলতিলক, তারপর খবর কি? তিলোত্তমা সম্ভব হয়েছে, পেয়েছ? গৌর: উপবেশনান্তে পেয়েছি, তার সমালোচনাও পড়েছি।
I congratulate you, Rajnarayan, Rajan, even old-fashioned দ্বারকনাথ বিদ্যাভূষণ পর্যন্ত তোমার প্রশংসায় পঞ্চমুখ। ইউ হ্যাভ ওয়াকড ওয়ান্ডার মাই ফ্রেন্ড। তারপর খবর কি তোমার? মধু, খবর খবর ভালোই, হাসিয়া। অর্থাভাব ছাড়া আর কোনো অভাব নেই। গৌরদাস, অর্থাভাব কেন? আদালতে চাকরি করছো, বই লিখেও কিছু পাচ্ছ, ইউ শুড নট বি ইন ওয়ান্ট। মধু, বই লিখে আর কত পেয়েছি। গৌরদাস, পাওনি কী রকম? রত্নাবলীর অনুবাদ, শর্মিষ্ঠা, পদ্মাবতী, একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, তিলোত্তমা। ইউ হ্যাভ ফ্লাডেড আওয়ার লিটারেচার। আর প্রত্যেক বইখানাতেই তুমি বেশ টাকা পেয়েছো। বড় রাজা, ছোট রাজা, যতীন্দ্রমোহন ঠাকুর সবাই তো যথেষ্ট দিয়েছেন তোমাকে। মধু, অ্যান্ড আই অ্যাম গ্রেটফুল টু দেম। কিন্তু ওই কটা টাকাতে আমার কি হবে বলো দেখি? বৈশ্যানর কখনো এক আধ চামচে ঘি পেয়ে সন্তুষ্ট থাকতে পারেন? আমি দাউ দাউ করে জ্বলতে চাই, রাশি রাশি টাকা মুঠো মুঠো খরচ করতে চাই। আই থ্রিপ ইন লাক্সারি, ইউ নো ইট ইজ আ নেসেসিটি ফর মি অ্যান্ড মাই imagination. I simply hate to live in a close atmosphere. It suffocates me. এই কটা টাকাতে কোনো ক্রমে খাওয়া পড়া চলতে পারে বটে, কিন্তু আমি কোনো ক্রমে চলাতে সন্তুষ্ট থাকতে পারি না। I want to soar. I mean materially too. I am thinking of going to England and becoming a barrister. I must have more money. পৃষ্ঠা 83। গৌড়, তোমার জ্ঞাতিদের হাত থেকে বিষয় সম্পত্তি তো উদ্ধার হয়েছে নয়? মধু, প্রায়। P and B seem to be yielding, the rascals. গৌড়, তবু তোমার কুলোচ্ছে না? মধু, my dear G.D. Boshak, you illustrious deputy magistrate, you ought to know that a few hundred rupees per month are too inadequate for a poet of my calibre. গৌড়, হাসিয়া, ওটা পড়ছিলে কি বই? টেবিলে হইতে দুটি বই তুলিয়া, এটা তো দেখছি হোমার, এখানা টাসো, ওটা কি? মধু, প্যারাডাইজ লস্ট। গৌড়, নতুন কিছু শুরু করেছো নাকি? মধু, শুরু করেছি মানে 3খানা একসঙ্গে শুরু করেছি। ব্রজাঙ্গনা কাব্য, কৃষ্ণকুমারী নাটক, মেঘনাদ বধ শুরু করেছি কাল থেকে। গৌড়, শাশ্চর্যে, একসঙ্গে 3খানা? এমন হৈ হৈ করে লেখবার মানে? মধুসূদন, তাড়াতাড়ি শেষ করে বিলেতে পালাতে হবে। গৌরদার, স্টিল সিঙ্গিং ফর দ্য ল্যান্ড অফ শেক্সপিয়ার্স অ্যান্ড মিল্টন? মধুসূদন হাসিয়া, নো, ফর গ্রেজ ইন। বিলেত যাব ব্যারিস্টার হবার জন্য। নেপথ্যে আসতে পারি আমরা? মধু, আসুন, পণ্ডিতরা এসেছে। গৌড়, নাও আই মাস্ট বিড ইউ গুড নাইট। গৌড়, এখন পড়াশোনা হবে বুঝি? মধু, আই শ্যাল ডিকেট নাও। গৌড়, উঠি তবে, তোমার নতুন লেখাগুলো দেখাই হলো না, বাজে কথা, সময় কেটে গেল। মধু, সে আর একদিন হবে। 3জন পণ্ডিত আসিয়া প্রবেশ করিলেন। আসুন, আপনারা বসুন। গৌড়, তোমার কাছে আইনের বইও দু একখানা নেব, আইনও পড়তে শুরু করেছি। হাসিয়া, ক্যারিং অন এভরিথিং। গৌড়, আচ্ছা, কাল আসবো, গুড নাইট। প্রস্থান। মধু, গুড নাইট পণ্ডিতদের প্রতি। বসুন আপনারা। পণ্ডিতগণ আগেই 3 কোণের টেবিলে গিয়া বসিয়াছিলেন। মধুসূদন একটি সিগারেট ধরাইয়া প্রথম পণ্ডিতের নিকট গেলেন। আপনি কৃষ্ণকুমারী লিখছেন না? কতদূর হয়েছে দেখি? দেখিলেন দ্বিতীয় গর্ভাঙ্ক শেষ হয়েছে না? দ্যাটস অল রাইট। দ্বিতীয় পণ্ডিতের নিকট গেলেন। পৃষ্ঠা 84। ব্রজাঙ্গনার ময়ূরী কবিতাটি কাল শেষ হয়নি। মাত্র গোড়াটা শুরু করেছিলাম। পড়ুন তো শেষের 2 লাইন। দ্বিতীয় পণ্ডিত পড়িতে লাগিলেন। আহা, কে না ভালোবাসে রাধিকার মনে, কার না জুড়ায় আঁখি শশী বিহঙ্গিনী। মধুসূদন সিগারেটটাতে 2-1টা টান দিলেন। তাহার পর তৃতীয় পণ্ডিতের নিকটে গেলেন। মধু, মেঘনাদ কতটা হয়েছে? তৃতীয় পণ্ডিত, ভগ্নদূত এসে রাবণকে বীরবাহুর মৃত্যু সংবাদ দিচ্ছে। মধু, শেষের কয়েক লাইন পড়ুন তো। তৃতীয় পণ্ডিত পড়িলেন। এতে কহিয়া রাজা দূর পানে চাহি আদেশিলা, কহদূত কেমনে পড়িল সমরে অমর ত্রাস বীর বাহুবলী। মধু, দেখি। দেখিলেন ও খাতা ফিরাইয়া দিলেন। তারপর সিগারেটে কয়েকটা টান দিয়া ফেলিয়া দিলেন।
এবং পশ্চাতে হস্ত নিবদ্ধ করিয়া পদচারণ করিতে লাগিলেন। তাহার পর সহসা প্রথম পণ্ডিতের কাছে গেলেন। লিখুন, তৃতীয় গর্ভাঙ্ক, জয়পুর নগর প্রান্তে রাজপথ সম্মুখে দেবালয়, দেবালয়ের গবাক্ষদারী বিলাসবতী এবং মদনিকা। হয়েছে লেখা? প্রথম পণ্ডিত: দাঁড়ান, হয়েছে। মদনিকা। মধু: লিখুন তাহলে এবার। মদনিকা বলছে, আর কেন সখী, চলো এখন বাড়ি গিয়া স্নানাদি করা যাক গে, বেলা প্রায় দুপ্রহর হলো। বিশেষ দেবদর্শনে ছলে এখানে এসেছি, আর এখানে থাকলে লোকে বলবে কি? নেপথ্যে রণবাদ্য লিখেছেন? প্রথম পণ্ডিত: হ্যাঁ, নেপথ্যে রণবাদ্য। মধু: লিখুন। বিলাসপতি এবার বলছেন, ওই শোনল, শোন। মহারাজ বুঝি আবার ফিরে আসছেন? মদনিকা উত্তরে বলছেন। পণ্ডিত মাথা নাড়িয়া থামিতে বলিলেন। ওহ, ইউ আর স্লো পণ্ডিত। হয়েছে, লিখুন। মদনিকা বলছেন, তোমার এমনই ইচ্ছেটাই বটে। ভালো করে চেয়ে দেখো দেখি কে আসছে। আবার কিছুক্ষণ পদচারণ। লিখুন। বিলাসপতি: সখী, আমি চক্ষের জলে একেবারে যেন অন্ধ হয়ে পড়েছি। তা কই, আমি তো কাকেও দেখতে পাচ্ছি না। মদনিকা: এখন ভাই কাঁদলে কি আর কি হবে? ওই দেখো মন্ত্রীমশাই আসছেন, মন্ত্রীর প্রবেশ। পৃষ্ঠা 85। এই পর্যন্ত বলিয়া মধুসূদন আবার বেশ কিছুক্ষণ পদচারণা করিলেন এবং দ্বিতীয় পণ্ডিতের নিকট গিয়া থামিলেন। আপনি আর একবার ময়ূরীটা পড়ুন তো। দ্বিতীয় পণ্ডিত: পাঠ। তরু শাখা ওপরে শিখিনি, কেনেলো বসিয়া তুই বিরস বদনে, না হেরিয়া শ্যাম চাঁদে, তোরও কি পরাণ কাঁদে, তুইও কি দুঃখিনী। আহা, কে না ভালোবাসে রাধিকার মনে, কার না জুড়ায় আঁখি শশী বিহঙ্গিনী। মধুসূদন কিছুক্ষণ পরিক্রমণ করিয়া ধীরে ধীরে বলিতে লাগিলেন। মধু: আয় পাখি, আমরা দুজনে গলা ধরাধরি করি, ভাবিল নীরবে, নবীন নীরদে প্রাণ তুই করেছিস দান, সে কি তোর হবে? আর কি পাইবে রাধা রাধিকা রঞ্জনে, তুই ভাব ঘনে ধনী, আমি শ্রী মাধবে। দ্বিতীয় পণ্ডিত লিখতে লাগিলেন এবং মধুসূদন আবার পদচারণা শুরু করিলেন। সহসা তিনি প্রশ্ন করিলেন। মধু: ইন্দ্রের আর একটি নাম শত্রু না? দ্বিতীয় পণ্ডিত: আগে হ্যাঁ। মধু: লিখুন। কি শোভা ধরয়ে জলধর, গভীর গরজি জবে, উড়ে সে গগনে, স্বর্ণবর্ণ শত্রু ধনু, রতনে খচিত তনু, চূড়াশির পর, বিজলি কনক দাম পড়িয়া যতনে, মুকুলিত লতা যথা পড়ে তরুবর। দ্বিতীয় পণ্ডিত: পড়ে তরুবর? মধু: মুকুলিত লতা যথা পড়ে তরুবর। তৃতীয় পণ্ডিতের প্রতি: এইবার আপনার পালা, পড়ুন তো খানিকটা। একটু আগে থেকে পড়ুন। জাস্ট ক্রিয়েট দ্য অ্যাটমসফিয়ার। তৃতীয় পণ্ডিত পড়িতে লাগিলেন। পৃষ্ঠা 86। কুসুম নাম সজ্জিত দীপাবলিতে যে উজ্জ্বলিত নাট্যশালা সমরে আছিল, এমন সুন্দরী পুরী, কিন্তু একে একে শুকাইছে ফুল এবে, নিবিছে দেউটি, নীরব রবাব বিনা মুরজ মুরলী, তবে কেন আর আমি থাকি রে এখানে, কার রে বাসনা বাস করিতে আঁধারে। মধু: চুপ করুন, ঠিক পড়া হচ্ছে না আপনার। আর একটা সিগারেট ধরাইলেন এবং টেবিল হইতে মিল্টনখানা তুলিয়া লইয়া খানিকক্ষণ নীরবে পড়িলেন। তারপর সেখানা রাখিয়া দিয়া পদচারণা শুরু করিলেন। মধ্যে মধ্যে বাম হস্ত মুষ্টিবদ্ধ এবং দক্ষিণ হস্ত উৎক্ষিপ্ত হইতে লাগিল। হাতির কি কি প্রতিশব্দ জানেন বলুন তো? তিলোত্তমাতে ব্যবহার করেছি অনেক কথা, মনে থাকে না সব। তৃতীয় পণ্ডিত: হাতির হস্তি, কড়ি, গজ, মাতঙ্গ, বারণ। মধু: আই থিঙ্ক দেয়ার ইজ অ্যানাদার গুড ওয়ার্ড। তৃতীয় পণ্ডিত: কুঞ্জর। মধু: দ্যাটস দ্য ওয়ার্ড, কুঞ্জর। আচ্ছা, বজ্র শব্দের কয়েকটা বলুন তো। তৃতীয় পণ্ডিত: বজ্র, পুলিশ, দাঁড়ান। অভিধানটা দেখি। অভিধান দেখিলেন। দাঁড়ান, অভিধানটা দেখি। অভিধান দেখিলেন। ইরম্মদ। মধু উদ্দীপিত হইয়া: ইয়েস, আই ওয়ান্ট ইরম্মদ। সুন্দর কথাটা। আবার খানিকক্ষণ পায়চারি করিয়া: এইবার লিখুন। প্রণবী রাজেন্দ্র পদে করযুগ জুড়ি, আরম্ভিলা ভগ্নদূত, হায় লঙ্কাপতি, কেমনে কহিব আমি অপূর্ব কাহিনী, কেমনে বর্ণিব বীরবাহুর বীরতা, মদকল করি যথা পশে নলবনে। তৃতীয় পণ্ডিত: মদকল শব্দের অর্থ মত্তহস্তি, আবার করি কেন? মধু: যা বলছি লিখে যান। মদকল করি যথা পশে নলবনে, পশিলা বীরকুঞ্জর অরিদল মাঝে ধনুর্ধর, এখনো কাঁপে হিয়া মম থরথরি, স্মরিলে সে ভৈরব হুঙ্কারে, শুনেছি রাক্ষসপতি মেঘের গর্জনে, সিংহ নাদে জলধীর
কল্লোলে দেখেছি দ্রুত ইরম্মদে দেব ছুটিতে পবন পথে। ধনুকের ভালো বাংলা কি? পৃষ্ঠা 87। বেশ গাল ভরা একটা শব্দ বলুন তো। দ্যার ইজ আ ওয়ার্ড। তৃতীয় পণ্ডিত, দাঁড়ান অভিধানটা দেখি। দেখিলেন কোদণ্ড। মধু, কোদণ্ড? কোদণ্ড লিখুন। কিন্তু কভু নাহি শুনি ত্রিভুবনে এহেন ঘোর ঘর ঘর কোদণ্ড টঙ্কারে। কভু নাহি দেখি স্বর হেন ভয়ঙ্কর। মধু, স্বরের কতগুলো প্রতিশব্দ দেখুন তো। তৃতীয় পণ্ডিত, স্বর, তিন, বান, কলম্ব। মধু, গুড, লিখুন। পদচারণা করিয়া আবার বলিতে লাগিলেন, পশিলা বীরেন্দ্র বীর বীর বাহু সহ, পশিলা বীরেন্দ্র বৃন্দ বীর বাহু সহ, রণে যূথনাথ সহ গজযূত যথা। ঘন ঘনাকারে ধুলা উঠিল আকাশে, মেঘদল অসি যেন আবরিলা ঋষি। গগনে বিদ্যুৎ ঝলা সম চকমকি উড়িল কলম্বকুল অম্বর প্রদেশে সনসনে। আবার পেছন দিকে হস্ত নিবদ্ধ করিয়া তিনি পদচারণা শুরু করিলেন। কিছুক্ষণ পরে প্রথম পণ্ডিত হাই তুলিলেন এবং দ্বিতীয় পণ্ডিতের দিকে চাহিলেন। দ্বিতীয় পণ্ডিত তাহাকে চোখের একটা ইঙ্গিত করিলেন। প্রথম পণ্ডিত, দত্তমশাই। মধু হঠাৎ চমকাইয়া, শাট আপ, কথা বলেন কেন? কি বলছেন? প্রথম পণ্ডিত ইতস্তত করিয়া, আমার বেতন প্রায় 3 মাসের বাকি পড়েছে, যদি কিছু দিতেন আজ ভালো হতো। মধু, 3 মাসের বাকি পড়েছে, বেশ তো, পাবেন। দ্বিতীয় পণ্ডিত, পাবেন তো রোজই শুনছি, আমরা গরিব ব্রাহ্মণ। মধু, আপনারা কি মনে করছেন আমার হাতে টাকা আছে অথচ দিচ্ছি না? তৃতীয় পণ্ডিত, আগে তা নয়, 3 মাসের হয়ে গেল কি না। মধু, হাতে টাকা এলেই সব মিটিয়ে দেব, এখন যা করছেন করুন। নেপথ্যে, দত্তমশাই বাড়ি আছেন? মধু, ড্যাম ইট, আবার কে এলো? পৃষ্ঠা 88। বাড়িওয়ালা, ভাড়াটা কবে দেবেন? মধু, কাল পাঠিয়ে দেব। বাড়িওয়ালা, কাল ঠিক চাই, কিন্তু দেখবেন কাল যেন আবার ঘুরতে না হয়। মধু, না, কাল ঠিক পাবেন। বাড়িওয়ালা, ঠিক তো? মধু, ঠিক। বাড়িওয়ালা বাহির হইয়া গেলেন। পণ্ডিতদিগকে, আপনাদেরও দেব, টাকা পেলেই দেব, টাকা শিগগিরই পাবো কিছু, আসুন শুরু করা যাক। লিখুন, কত দূর হয়েছে? তৃতীয় পণ্ডিত, উড়িল কলম্বকুল অম্বর প্রদেশে সনসনে। পিছনে হস্ত নিবদ্ধ করিয়া মধুসূদন আবার পদচারণ শুরু করিলেন। একটু পরেই দ্বারে আবার শব্দ হইল। ও একটি খানসামা জাতীয় লোক একটি প্যাকেট হস্তে প্রবেশ করিল। খানসামা সেলাম করিয়া, হুজুর। মধু, ও, যেটা সেদিন অর্ডার দিয়েছিলাম? খানসামা, জি হুজুর। মধুর হস্তে প্যাকেটটি দিল। মধু, দেখি। প্যাকেটটা খুলিয়া ফেলিলেন ও একটি সুদৃশ্য গাউন বাহির করিয়া তুলিয়া দেখিতে লাগিলেন। গাউনটি দামি এবং দেখিতে সত্যিই অপরূপ। দেখিতে দেখিতে মধুসূদনের মুখ আনন্দে উদ্ভাসিত হইয়া উঠিল। বাহ, ফাইন, ইট উইল মেক হেনরিয়েটা লুক লাইক এ প্রিন্সেস। চমৎকার, ফাইন ফাইন। সুন্দর নয় পণ্ডিত? প্রথম পণ্ডিত, অতি সুন্দর। মধু ড্রয়ার করিয়া, বকশিস লে যাও। টাকা বাহির করিয়া খানসামাকে দিলেন। গাউনটা বিল পিছে ভেজ দেনা। গাউন কা বিল পিছে ভেজ দেনা। খানসামা, জি হুজুর। খানসামা সেলাম করিয়া চলিয়া গেলেন। পৃষ্ঠা 89। মধু গাউনটা তুলিয়া ধরিয়া, চমৎকার, বাহ, কি সুন্দরী হয়েছে গাউনটা, ফাইন। হেনরিয়েটাকে পরিয়ে দেখতে হবে এক্ষুনি। আজ আর কিছু হবে না, আপনারা আজ যান। হেনরিয়েটা, হেনরিয়েটা বলিয়া ডাকিতে ডাকিতে ছুটিয়া ভেতরে দিকে চলিয়া গেলেন। পণ্ডিতগণ পরস্পরের মুখ চাওয়াচাই করিতে লাগিলেন। ষোড়শ দৃশ্য। কলকাতায় বিদ্যাসাগর মহাশয়ের বাস। বিদ্যাসাগর মহাশয় যৌবন সীমা পার হইয়াছে, বয়স 41 বৎসর হইবে। গ্রন্থ রচনা করিতেছেন। একটি গ্রন্থ সম্মুখে খোলা, চতুর্দিকে আরও নানা পুস্তক স্তূপীকৃত। বিদ্যাসাগর মহাশয় তন্ময় হইয়া কখনো পড়িতেছেন, কখনো লিখিতেছেন। সহসা দ্বার ঠেলিয়া মধুসূদন আসিয়া প্রবেশ করিলেন। তাহার পরিধানে নিখুঁত সাহেবী পরিচ্ছদ, তাহার হাতে একখানি পুস্তক। 1862 খ্রিস্টাব্দ। মধু, গুড ইভিনিং পণ্ডিত। বিদ্যাসাগর, এসো এসো মধু, বসো। কোথায় বসতে দিই তোমাকে? তুমি সাহেব মানুষ, ওরে চিরু। মধু, প্লিজ ডোন্ট ট্রাবল ইয়োরসেলফ। এই তো বেশ বসেছি। চৌকিতে উপবেশন করিলেন। বিদ্যাসাগর, তোমার হাতে ওখানা কি? মধু, বীরাঙ্গনা কাব্য, নতুন লিখেছি এখানা। একটা দুঃসাহসের কাজ করে ফেলেছি, ক্ষমা করবে তো? বিদ্যাসাগর, কি বলো তো? মধু হাসিয়া, বইখানা তোমার নামে উৎসর্গ করেছি। বইখানা খুলিয়া পড়িলেন। বঙ্গকুল চূড়া শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহোদয়ের নাম এই কাব্য শিরোমণি রূপে স্থাপিত করিয়া কাব্যকার ইহা উক্ত মহানুভবের নিকট যথোচিত সম্মানের সহিত উৎসর্গ করিল।
বিদ্যাসাগর সহাস্যে, তুমি আর লোক পেলে না? মধু, লোক অনেক আছে, কিন্তু তোমার মতো লোক কই? দের ইজ অনলি ওয়ান বঙ্গকুল চূড়া। বিদ্যাসাগর, চূড়ায় তুলে দিয়ে শেষে মইটা কেড়ে নেবে নাকি? মতলব কি তোমার? মধু, তোমাকে বিরক্ত করলাম না তো? এসব হচ্ছে কি? বিদ্যাসাগর, লিখছি। একটু পরে, তোমার বিলেত যাওয়ার কি হলো? মধু, প্রায় ঠিক হয়ে গেছে, খিদিরপুরের বাড়িটা বিক্রি করে ফেললাম। বিদ্যাসাগর, কে কিনলে? হরিমোহন। মধু, হ্যাঁ, আর বাকি সম্পত্তিও একজনের কাছে পত্তনি দিয়ে যাচ্ছি। সে কিছু টাকা সেলামি আমাকে অগ্রিম দেবে, তাছাড়া মাসে মাসে হেনরিয়াটাকে 150 করে টাকা দেবে। ওতেই চলে যাবে ওদের এখানকার খরচ। পৃষ্ঠা 90। ওরা এখানে রইল, একটু খবর টবর নিও। বিদ্যাসাগর, সব ঠিক করে ফেলেছো তাহলে? তোমার মেঘনাদ বধ তো 2য় সংস্করণ বেরোচ্ছে না? মধু, হ্যাঁ, ভূদেব হ্যাজ ইন্ট্রোডিউসড মেঘনাথ in his school. Hemchandra, a real BA, is editing the school edition. বিদ্যাসাগর, তা জানি। হাসিয়া, তোমার অমৃতাক্ষর এখনো বাগাতে পারিনি ঠিক। ব্রজাঙ্গনা কিন্তু খাসা হয়েছে, দিব্যি গড়গড় করে পড়া যায়, কোনো ঘোর প্যাঁচ নেই। মধু, প্রথমে তো তুমি আমাকে মোটে আমলই দিতে চাওনি। বিদ্যাসাগর, প্রথম সত্যিই আমার মনে হয়েছিল তুমি একটা কিম্ভূত কিমাকার অকাল কুষ্মাণ্ড, এখন ক্রমশ ভুলটি ভাঙছে। হাসিলেন। মধু, my dear Vid, you were great. A prize your opinion above all others because your admiration is honest and you were above flattering any man. বিদ্যাসাগর, যা খুশি বলে যাও, নিরঙ্কুশা হি ক বয়। একটু পরে, এত টাকা করি খরচ করে বিলেত যাচ্ছ, শেষ পর্যন্ত সুবিধে হবে তো? মধু, বাহ, সুবিধে হবে না? ব্যারিস্টার হব, দ্যাট মিনস বিগার স্কোপ ফর মি। টাকা রোজগার করতে হবে। আই ক্যান্ট রট ইন পভার্টি। বিদ্যাসাগর, টাকা রোজগার করার চেয়ে খরচ করার দিকেই তোমার ঝোঁকটা যে বেশি। টাকা এখনো যা রোজগার করছো, বুঝে সমঝে চললে ওতেই যথেষ্ট কুলিয়ে যায়। হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক করে দিলাম তোমাকে, কিছু আয় বাড়বে বলে, কিন্তু তুমি ফট করে ছেড়ে দিলে। মধু, আমি পারলাম না। যতীন্দ্রমোহন ঠাকুর, কালীপ্রসন্ন সিংহ সবাই ছাড়তে মানা করেছিল, কিন্তু আমি পারলাম না। ইট ওয়াজ ইম্পসিবল ফর মি টু ক্যারি অন। রেখে ঢেকে ওজন করে লেখা আমার কর্ম নয়। সিটিজেন কাগজে লিখে কি বিপদেই পড়েছিলাম। বিদ্যাসাগর, তুমি তো বিপদে পড়েই আছো। আমি ভাবছি কিন্তু প্যাট্রিয়ট চালাবার মতো একটা ভালো লোক পাই কোথা। কালীপ্রসন্ন আমার ওপর ভার দিয়েছে, কি ব্যবস্থা করা যায় ভাবছি। কেষ্টদাস পালকেই শেষ পর্যন্ত দিতে হবে দেখছি। হরিশ মারা যাওয়ার পর থেকে কাগজটাতে অভদ্রা লেগেছে। গিরিশ আর হরিশের স্মৃতিচিহ্ন এই কাগজখানি, ওটা নষ্ট হতে দেওয়া হবে না। ভালো কথা, শুনছি নাকি নীলকর সাহেব বেটারা হরিশের বিধবার নামেও মোকদ্দমা করে ডিক্রি করেছে। মধু, শুনেছি। দিস প্ল্যান্টার্স আর ডিমন্স। হাসিয়া, যদিও আমার প্রথম শ্বশুর একজন প্ল্যান্টার ছিলেন, আই মিন রেবেকাস ফাদার, তবু ওদের সম্বন্ধে আমি ভদ্রভাবে কথা বলতে পারি না। দ্য রোজিস। বিদ্যাসাগর সহাস্যে, তুমি যে নীলদর্পণের অনুবাদক, এ কথাটা বেশ জানাজানি হয়ে গেছে। মধু, তা খুব জানি। ওপরওয়ালার কাছ থেকে গুঁতোও খেয়েছি এর জন্য, বাট আই ডোন্ট কেয়ার। আই এম সিক ফর দিস হরিড সার্ভিস। আমার বিলেত যাওয়ার আর একটা কারণও এই। পৃষ্ঠা 91। আই ওয়ান্ট অ্যান ইন্ডিপেন্ডেন্স প্রফেশন। বিদ্যাসাগর, কিন্তু লং সাহেবের মনের জোরটা দেখলে একবার, জেলে গেল, তবু কিছুতেই তোমার নাম প্রকাশ করলে না। সাহেব জাতের গুণই এই, একেবারে ইস্পাত। মধু, আমাদের কালীপ্রসন্ন সিংহ কম ইস্পাত নয়। লং সাহেবের 1000 টাকা জরিমানা ঝনাত করে ফেলে দিলে আদালতে। বিদ্যাসাগর সোৎসাহে, সে কথা 100 বার। সঙ্গদোষে যদি বিগড়ে না যায়, ও ছোকরার দ্বারা দেশের অনেক উপকার হবে। ওর একটা মহৎ কীর্তি হলো মহাভারতের অনুবাদ। অনেক টাকা খরচ করেছে, ভালো ভালো পণ্ডিতদের দিয়ে অনুবাদ করিয়ে বিনামূল্যে বিতরণ করেছে। এ কি সোজা কথা? ওর হুতম কিন্তু সুবিধের হয়নি। মধু, মহাভারতের পেছনে তুমি রয়েছে যে, হুতম ইজ টু রিয়ালিস্টিক। বিদ্যাসাগর, মহাভারতে আমি আর কি করেছি? যোগাযন্ত্র করে দিয়েছি মাত্র। মধু, আচ্ছা, তোমার চেহারাটা কেমন যেন শুকনো দেখাচ্ছে, শরীরটা ভালো নেই নাকি? বিদ্যাসাগর, মেরি কার্পেন্টারের সঙ্গে উত্তরপাড়ায় যাবার সময় সেই যে গাড়ি থেকে পড়ে গেছিলাম, তারপর থেকে শরীরটা ভালো যাচ্ছে না। তাছাড়া হাসিয়া, চাল গলা খেকো এ বামুনের চেহারা কোনো কালেই কপর্দকান্তি ছিল না। মধু, কে বললে?
ইন ইয়োর ইয়থ তুমি সত্যই কপর্দকান্তি ছিলে। লুক অ্যাট ইয়োর পোর্ট্রেট বাই হাডসন। বিদ্যাসাগর, আবার কবিত্ব শুরু করলে তুমি? থামো, তার চেয়ে বীরাঙ্গনা থেকে কিছু পড়ো দেখি, শোনা যাক বীরাঙ্গনা কী নিয়ে লিখেছ। মধু, এ কাব্যখানা পত্রাকারে লেখা হয়েছে। রামায়ণ, মহাভারত, পুরাণ থেকে কতকগুলি নারী চরিত্র নিয়েছি। তারা যেন তাদের স্বামী অথবা প্রেমাস্পদকে পত্র লিখে নিজেদের মনোভাব জানাচ্ছে। অভিড এর হেরোইক এপিস্টাইল এর ধরনেই লিখেছি আর কি। বিদ্যাসাগর, পড়ো তো শুনি। মধুসূদন পড়তে লাগিলেন এবং বিদ্যাসাগর চক্ষু বুজিয়া শুনিতে লাগিলেন। মধু, প্রথমটাই শোনো। দুষ্মন্তের প্রতি শকুন্তলা। বন নিবাসিনী দাসী নামে রাজপদে। রাজেন্দ্র, যদিও তুমি ভুলিয়াছ তারে, ভুলিতে তোমারে কভু পারে কি অভাগী? হায়, আশামদে মত্ত আমি পাগলিনী। হেরি যদি ধুলারাশি, হে নাথ আকাশে, পবন সনন যদি শুনি দূর বনে। অমনি চমকি ভাবি, মদ কল করি, বিবিধ রতন অঙ্গে পশিছে আশ্রমে। পদাতিক বাজি রাজি, সুরত সারথি, কিঙ্কর কিঙ্করী সহ আশার ছলনে। প্রিয়ম্বদা অনুসুয়া ডাকি সখীর দয়ে, কহি হ্যাদে দেখ সই, এতদিনে আজি সরিলালো প্রাণেশ্বর এ তার দাসীরে। ওই দেখ ধুলারাশি উঠিছে গগনে, ওই শোন কোলাহল, পুরবাসী যত আসিছে লইতে মোড়ে নাথের আদেশে। পৃষ্ঠা 92। বিদ্যাসাগর, অতি উত্তম হয়েছে। আমার ভয় হচ্ছে তোমার এই শকুন্তলা পড়বার পর আমার শকুন্তলা আর কি কেউ পড়বে? হাস্য। মধু, বলো কি? ইয়োর প্রোজ ইজ আনপ্যারালড। যতদিন বাংলা সাহিত্য থাকবে ততদিন বিদ্যাসাগরের শকুন্তলা সগৌরবে বিরাজ করবে। ইউ আর অ্যানাদার কর্ণ। বিদ্যাসাগর, তোমার একটা দোষ কি জানো? অতিশয়োক্তি। সব জিনিস অত্যন্ত বেশি বাড়িয়ে তোলা কেমন তোমার একটা বদ রোগ। তোমার তিলোত্তমা আর মেঘনাদ বধের উপমা আর অলঙ্কারের ভিড় ঠেলে এগোনোই মুশকিল। মধু, তবু লোকে এগিয়েছে তো। বিদ্যাসাগর, লোকের এগোনোর কথা আর বলো না। কবির লড়াই, বুলবুলির নাচ, দলাদলি, কেরানিগিরি সবেতেই এগোয় তারা। এক ঝাঁক মাছি যেন মধু, গুড়, বিষ্ঠা সর্বত্রই সমান উৎসাহে ভনভন করছে। ওর থেকে কিছু প্রমাণ হয় না। মধু, কিন্তু বিদ্যোৎসাহিনীর অভিনন্দনটা? বিদ্যাসাগর, আমার মাঝে মাঝে সন্দেহ হয় ওটা ওদের রসিকতা নয় তো। রূপরই হোক আর সোনারই হোক, কবিকে মদের গ্লাস উপহার দেওয়াটা কীরকম অভিনন্দন বুঝলাম না। হাসিলেন। মধু, আমি কিন্তু ঢের বেশি অভিনন্দিত হয়েছি সেদিন চীনে বাজারে। বিদ্যাসাগর সবিস্ময়ে, চীনে বাজারে? মধু, হ্যাঁ, সেখানে সেদিন এক দোকানদার দেখি নিবিষ্ট চিত্তে বসে মেঘনাদ বধ করছে। তাকে জিজ্ঞাসা করলাম, কি পড়ছেন মহাশয়? সে বলল, একখানি নতুন কাব্য। বললাম, কাব্য? বাংলা ভাষায় ভালো কবিতাই নেই, কাব্য হবে কোথা থেকে? দোকানি কি উত্তর দিলে শুনবে? বললে, সে কি মশাই, মাত্র এই একখানি কাব্যই তো যে কোনো জাতির ভাষাকে গৌরবান্বিত করতে পারে। বিদ্যাসাগর সোৎসাহে, বটে, তারপর? মধু, তারপর তাকে বললাম, আচ্ছা একটু পড়ে শোনান তো দেখি। সে আমার সাহেবী পোশাক দেখে বললে, এর ভাষা বোধ হয় আপনি বুঝতে পারবেন না। বললাম, চেষ্টা করে দেখতে ক্ষতি কি? তখন সে খানিকটা পড়ে শোনালে। তারপর তার হাত থেকে বইখানা নিয়ে আমিও খানিকটা পড়ে শোনালাম তাকে। তারপর জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই অমৃতাক্ষর বাংলায় চলবে কি? সে মহা উৎসাহে বললে, খুব চলবে মশাই। এ বাংলায় নতুন সৃষ্টি, মনে হয় এই সর্বোৎকৃষ্ট ছন্দ। আমি তাকে আত্মপরিচয় না দিয়ে সরে পড়লাম। বাট আই ওয়াজ পাফড আপ লাইক এ বেলুন। পৃষ্ঠা 93। বিদ্যাসাগর, ছুছুন্দ রিবধ কাব্য দেখেছ? হাসিলেন। মধু, দেখেছি। ঢাকার জগবন্ধু ভদ্র লিখেছে, বেশ লিখেছে। বিহার থেকেও কে একজন, নামটা ঠিক মনে আসছে না, হিন্দিতে অমৃতাক্ষর লিখেছে, কিন্তু তার তেমন নাকি সুবিধে হয়নি। বিদ্যাসাগর, দেখো, আমার সবচেয়ে আশ্চর্য লাগে মেঘনাদ বধ লিখতে লিখতে কি করে তুমি ব্রজাঙ্গনা লিখলে, একেবারে অন্য সুর। মধু, ওটা লিখেছি ভূদেবের ফরমাসে। ভূদেব একদিন আমাকে বলল, ভাই তুমি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের বংশীধ্বনি করতে পারো? তারই ফল ব্রজাঙ্গনা। ভালো লেগেছে তোমার? বিদ্যাসাগর, চমৎকার। হাসিয়া, তোমার অমৃতাক্ষরও হয়তো একদিন ভালো লেগে যাবে, বলা যায় না। কিছুক্ষণ নীরব থাকিয়া, যাক, বিলেত চললে তাহলে? মধু, হ্যাঁ, ছেলেবেলা থেকে সাত বিলেত যাব, অ্যান্ড গো আই মাস্ট। কল্পনা নেত্রে আমি যেন বিলেতটাকে দেখতে পাচ্ছি। টাসর, জেরুজালেম,
ডেলিভার্ড কারশেডাররা জেরুজালেমের কাছাকাছি এসে যেমন উল্লসিত হয়ে উঠেছিল, আমার মনের অবস্থাও অনেকটা তাই। Winged is each heart and winged every heel they fly, yet notice not how fast they fly. জাহাজে উঠলে যেন আমি বাঁচি। I am impatient. বিদ্যাসাগর: তা তো দেখতে পাচ্ছি। তোমার বন্ধুটি বেশ বিশ্বাসী লোক তো মধু। দিগম্বর মিত্তির, বদ্রীনাথ মিত্তিরের মতো লোক জামিন হয়েছে, সুতরাং আমি নিশ্চিন্ত। বিদ্যাসাগর: দেখো, শেষকালে বিপদে না পড়তে হয় ভবিষ্যতে। মধু: ভবিষ্যতের কথা ভবিষ্যতই জানে, এখন কিন্তু বিপদে পড়েছি, সেই জন্য এসেছি তোমার কাছে কিছু টাকা চাই। বিদ্যাসাগর: টাকা হয়েছে। মধু: ধার চাই। বিদ্যাসাগর সজোরে মাথা নাড়িয়া: আমার আর টাকা নেই, ধার দিতে পারবো না। বিধবা বিবাহ দিতে দিতে আমি সর্বশান্ত হয়েছি, তার উপর ট্রেনিং স্কুলের ভার পড়েছে আমার ওপর। মধু: তুমি ইচ্ছে করলে সব পারো। বিদ্যাসাগর: হ্যাঁ, চুরি, ডাকাতি, খুন, রাহাজানি সব পারি, কেবল একটি কাজ পারি না। মধু হাসিয়া: সেই অসম্ভব কাজটি কি? বিদ্যাসাগর: তোমার উপকার করা। চেষ্টা করেও তোমাদের উপকার করা যায় না। ব্র্যাকেটে সহসা উত্তেজিত হইয়া ব্র্যাকেট ক্লোজ। জানো, তারাচাঁদ চক্রবর্তী আর মাধব ধর আমাদের ট্রেনিং স্কুলের সঙ্গে টেক্কা দিয়ে আর একটা ট্রেনিং স্কুল খুলে বসেছে। পৃষ্ঠা 94। মধু: এরকম করবার মানে? বিদ্যাসাগর: এই চিরকাল করছো তোমরা টেক্কা দিতে ওস্তাদ, ঘোঁট পাকাতে ওস্তাদ, একটা ছুতো পেলেই হলো। সেবার মনে নেই হেরা বুলবুল বলে কে এক বেশ্যার ছেলেকে হিন্দু কলেজে ভর্তি করা নিয়ে সে কি কাণ্ড। রাজেন দত্ত টত্ত ঘোঁট পাকিয়ে সিঁদুরে পার্টিতে একটা কলেজই খুলে বসলো, সিঁদুরে পটিতে একটা কলেজই খুলে বসলো, মনে নেই তোমার? মধু: আমি বোধ হয় তখন মাদ্রাজে। বিদ্যাসাগর: তা হবে, এই দলাদলিতেই উচ্ছন্ন গেল সব। আমি আর কদিন সামলাই বলো? সামর্থ্যই বা আমার কতটুকু? একটু পরে: কিসের জন্য টাকা চাই তোমার? মধু: খুচরো দেনা অনেকগুলো জমে আছে, সেগুলো শোধ করতে হবে তো, বিফোর আই সেল। বিদ্যাসাগর: আমার কাছে আর টাকা নেই। মধু: শানু নয়, মাই ডিয়ার বিদ। বিদ্যাসাগর: নেই টাকা, দেবো কোথা থেকে? চুরি করবো? মধু: ইউ ক্যান ওয়ার্ক ওয়ান্ডার্স ইফ ইউ লাইক। টাকা না পেলে আমি অপমানিত হব। আই অ্যাপেল টু ইয়োর গ্রেটনেস। মহাদেব বিলেত যাওয়ার আগে আমাকে কিছু দেবে বলেছে, সে টাকা পেলেই আমি তোমাকে দিয়ে যাব। বিদ্যাসাগর: কি মুশকিল, টাকা নেই বলছি। মধু: দাও ভাই, হাত জোর করে বলছি তোমাকে, নিতান্ত নিরুপায় হয়েই তোমার কাছে এসেছি। হাত জোর করিলেন। বিদ্যাসাগর বিচলিত হইয়া: আহা হা, ও কি করো তুমি? এত আচ্ছা বিপদ দেখছি, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ধার করে বসবে, তারপর আমাকে ধরে টানাটানি। মধু: মাই ডিয়ার বিদ, আর বকোনা, যথেষ্ট হয়েছে। বিদ্যাসাগর: কিছুদিন আগে তত্ত্বাবধানীতে তোমার আত্মবিলাপ পড়ে ভাবলাম যে বুঝি তোমার অনুতাপ হয়েছে, এবার থেকে ভালোভাবে চলবে, কিন্তু দেখছি। মধু: বিলিভ মি, ভালো খারাপ আমি কিচ্ছু বুঝি নে, যখন যা প্রয়োজন তাই খরচ করি। ইউ নো নেসেসিটি নোজ নো ল। বিদ্যাসাগর: কিন্তু তোমার নেসেসিটি যে রাজকীয় নেসেসিটি, এই হয়েছে মুশকিল কি না? কত টাকা চাই তোমার? মধু: আই নিড আ লট। তুমি কত দিতে পারবে তাই বলো। বিদ্যাসাগর: আমার হাতে কিচ্ছু নেই। মধু: কিচ্ছু নেই? বিদ্যাসাগর: না। মধু একটু চুপ করিয়া থাকিয়া: বাট আই কাউন্টেড আপন ইয়োর গ্রেটনেস। কেন জানি না তোমাকে আমার নিজের লোক বলে মনে হয়, তাই তোমার কাছে এসে অসঙ্গত আবদার করি। রাগ করো না আমার ওপর। আই অ্যাম আ হেল্পলেস ক্রিয়েচার। কেন জানি না কিছুতেই কুলোতে পারি না। পৃষ্ঠা 95। বিদ্যাসাগর: থাকলে তুমি ভুল। বিদ্যাসাগর: থাকলে দিতুম, কিন্তু আমি নিজেই এখন নিঃস্ব। মধু: তুমি সাগর, তুমি রত্নাকর, তুমি নিঃস্ব? আমি কি এত বড় অভাগা যে চাইবা মাত্র সাগরও শুকিয়ে যাবে? বিদ্যাসাগরের দুই হাত চাপিয়া ধরিয়া: মাই ডিয়ার বিদ। বিদ্যাসাগর: আহ, কি যে করো তুমি, হাত ছাড়ো। হাতটা ছাড়ো না। হাত ছাড়াইয়া ভিতরে দিকে চলিয়া গেলেন। মধু: চলে গেলে? হতভম্ব হইয়া কিছুক্ষণ ক্ষণকাল বসিয়া রইলেন। নো, আই ক্যান্ট ওয়েস্ট টাইম, টাকাটা জোগাড় করতেই হবে, দেখি গৌড়ের কাছে যদি পাই। চলিয়া গেলেন। ক্ষণপরে বিদ্যাসাগর একটি চেক বা বই হাতে বাহির হইয়া আসিলেন। বিদ্যাসাগর: এ কি, চলে গেলে নাকি ছিরু? শ্রীমন্ত নামক ভৃত্য আসিয়া প্রবেশ করিল। ওই যে সাহেব এখনই গেল, তাকে এই কাগজখানা দিয়ে আয় তো, দৌড়ে যা। চেক কাটিয়া দিলেন। শ্রীমন্ত চলিয়া গেল। বিদ্যাসাগর আবার গ্রন্থ রচনায় মনোনিবেশ করিলেন। সহসা ঝড়ের মতো মধুসূদন আসিয়া প্রবেশ করিলেন। মধু:
ইউ আর গ্রেট, ইউ আর গ্রেট, ইউ আর গ্রেট মাই ডিয়ার বিদ্যাসাগর, ইউ আর সিম্পলি গ্রেট। বিদ্যাসাগরকে জড়াইয়া ধরিয়া চুম্বন করিতে লাগিলেন। বিদ্যাসাগর, ছাড়ো ছাড়ো, কি যে করো, দোয়াত টোয়াত সব উল্টে দেবে নাকি? মধু, সত্যই তুমি সাগর, করুণা সাগর। বিদ্যাসাগর, চেকটা কিন্তু পরশুর আগে ভাঙিও না, ব্যাংক একদম খালি, এর মধ্যে টাকাটা জমা করে দেবো যেখানে থেকে হোক। মধুসূদন একবার চেকটার দিকে চকিতে চাহিয়া নির্বাক বিস্ময়ে বিদ্যাসাগরের দিকে চাহিয়া রইলেন। পঞ্চম বিরতি। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে। পৃষ্ঠা 96, সপ্তদশ দৃশ্য। ভার্সাই শহরে একটি স্বল্পালোকিত কক্ষ, একটি সাধারণ টেবিল এবং কয়েকটি শ্রীহীন চেয়ার ছাড়া অন্য কোনো আসবাবপত্র দেখা যাইতেছে না। চতুর্দিকে দারিদ্র্যের চিহ্ন পরিস্ফুট। দিন বেশে মধুসূদন অস্থিরভাবে পদচরণ করিতেছেন। বাহিরে কড়া নাড়ার শব্দ হইল। মধুসূদন ফিরিয়া দাঁড়াইলেন, কি যেন বলিতে গিয়া থামিয়া গেলেন এবং সভয়ে চাহিয়া রইলেন। কড়া নাড়া সমানে চলিতে লাগিল। মধু শুষ্ক সভয় কণ্ঠে প্রায় চুপি চুপি, হেনরিয়েটা। পাশের ঘর হইতে হেনরিয়েটা বাহির হইয়া আসিলেন। তিনি আসন্ন প্রসবা। হেনরিয়েটা, ইয়েস মাই ডার্লিং। মধু, ডোন্ট ইউ হিয়ার সামবডি ইজ নকিং। বোধ হয় কোনো পাওনাদার এসেছে। অসহায়ভাবে, কি করি? হেনরিয়েটা, তুমি ভেতরে যাও, আমি কথা কইছি। কড়া নাড়ার শব্দ উগ্রতর হইল। একটু ইতস্তত করিয়া মধুসূদন পাশের ঘরে চলিয়া গেলেন। হেনরিয়েটা আগাইয়া গিয়া কপাট খুলিয়া দিতেই মনমোহন ঘোষ প্রবেশ করিল। মনমোহন, গুড মর্নিং বৌদি যে। হেনরিয়েটা, ও আপনি, আসুন। মনমোহন, আপনারা লন্ডন থেকে হঠাৎ এখানে চলে এলেন যে? মনমোহনের কণ্ঠস্বর শুনিয়া পাশের ঘর হইতে মধুসূদন সোচ্ছ্বাসে বাহির হইয়া আসিলেন। মধু, মনু, তুমি এখানে কি মনে করে? বসো বসো, ইট ইজ সাচ এ রিলিফ টু সি ইউ। হেনরিয়েটা, এক্সকিউজ মি। হেনরিয়েটা ভেতরে চলে গেলেন। মধুসূদন ও মনমোহন উপবেশন করিলেন। মনমোহন, আইসিএসে ফেল করে ভাবলাম কি আর করি, আপনার কাছে একটু বেরিয়ে যাই। হাসিলেন। মধু, তুমি ফেল করেছো? আই এম সো সরি। সত্যেনের খবর কি? মনমোহন, সত্যেন পাশ করেছে। মধু, আমার ধারণা ছিল সত্যেনের চেয়ে তুমি ঢের বেশি বুদ্ধিমান। মনমোহন চুপ করিয়া রইলেন, সান্ত্বনা শুনে। ডোন্ট কোলাপস মাই বয়, দে সে ফেলিয়ার্স আর বাট দ্য পিলার্স অফ সাকসেস। লুক অ্যাট মি। মনমোহন, না আমি। পৃষ্ঠা 97। মধু, এবার তুমি ল্যাটিন ইটালিয়ান নাও। মনমোহন, পারবো কি? মধু, কেন পারবে না? ইট ইজ সো ইজি টু লার্ন ল্যাঙ্গুয়েজেস। এখানে আমি ফ্রেঞ্চটা তো প্রায় শিখে ফেললাম, এবার জার্মান, স্প্যানিশ আর পর্তুগিজ আরম্ভ করব ভাবছি। মনমোহন, আজকাল লিখছেন না কিছু? মধু, ও ইয়েস, বাংলা সনেট লিখেছি, শুনবে? ডেস্ক থেকে খাতা বাহির করিয়া পড়িতে লাগিলেন। চন্দ্রচূড় ও জটা জালে আছিলা যেমতি জাহ্নবী, ভারত রস ঋষি দ্বৈপায়ন। ওয়েট আ মিনিট, লেট আস মোশন আওয়ার থ্রোটস আ লিটল। তাক হইতে মদের বোতল ও দুটি গ্লাস পাড়িলেন, কিন্তু বোতল ওপুর করিয়া দেখিলেন বোতলে কিছু নাই। নট আ ড্রপ। হাউ ইজ দিস? ওহো, কাল ডিসুজা আর মেন্ডেস এসেছিল। আই ফরগেট মাই ডিয়ার মানু, আই অ্যাম। মনমোহন, তাতে হয়েছে কি? মধুসূদন চুপ করিয়া বসিয়া রইলেন। একটি দীর্ঘ নিঃশ্বাস পড়িল। মধু, আই হ্যাভ ক্রেজড টু বি আ জেন্টলম্যান। মনু, দিস ইজ আওয়েফুল। মনমোহন, ফুরিয়া গেছে, তাতে আর কি হবে? পড়ুন আপনি। মধুসূদন কিছু বিমূঢ়ের মতো বসিয়া রইলেন। বৌদি আসবার পর আপনি লন্ডন থেকে চলে এলেন যে হঠাৎ? মধু, আই হ্যাড টু। আই ওয়াজ সাসপেন্ডেড ফ্রম গ্রেজ ইন। মনমোহন, সাসপেন্ডেড কেন? মধু, ধারের জন্য। হাতে একটা পয়সা ছিল না, ধার না করেই বা কী করি? তার উপর তোমার বৌদির ছেলে মেয়ে নিয়ে এসে পড়লেন, বাধ্য হয়ে লন্ডন ছেলে পালাতে হলো। ভাবলাম এই পাড়া গায়ে কম খরচে কুলোতে পারবো, কিন্তু এখানেও কুলোতে পারছে না ভাই। মনমোহন, আপনার টাকা কি আসছে না? মধু, নট এ ফর থিং। চারদিকে কেবল ধার আর ধার, শুধু শোধ করতে না পারলে ফ্রেঞ্চ জেল অনিবার্য। মনমোহন, কি যে বলেন? মধু, আই এম নট এক্সাগারেথিং, আই হ্যাভ বিকাম অ্যানাদার মিকাওয়ার। ওই ডিসুজা আর মেন্ডেসদের খোসামত করে পাবলিক চ্যারিটির আশায় জীবন ধারণ করতে হচ্ছে। পৃষ্ঠা 98। মনমোহন, দিস ইজ আওয়েফুল। আপনার টাকা আসছে না কেন? আপনার পৈতৃক সম্পত্তি তো সব উদ্ধার হয়েছে শুনেছি। মধু, সব উদ্ধার হয়েছে, অ্যান্ড ইট ইজ ওর্থ রুপিস 1500 a year. One can easily raise 15,000 rupees by
মর্টগেজিং ইট, কিন্তু যাদের উপর ভর দিয়ে এসেছি তারা একটি পয়সা পাঠাচ্ছে না। হেনরিয়েটাকে মাসে মাসে খরচে দেবার কথা ছিল, কিচ্ছু দেয়নি। বেচারা নিরুপায় হয়ে শেষে এখানে পালিয়ে এসেছে। মনমোহন, এরকম ব্যবহার করছে কেন তারা? মধু, ফার্স্টলি বিকজ their roses, secondly because their roses, and thirdly because they are roses. উঠিয়া পদচারণ করিতে লাগিলেন, তাহার পর সহসা ঘুরিয়া, বাট আই মাস্ট পুল থ্রো, আমাকে বাঁচতে হবে। আই মাস্ট ওয়ার্ক মাই ওয়ে ব্যাক টু ইন্ডিয়া টু কমিট আওয়ার 1 or 2 murders, willful premeditated murders, and then be hanged. ব্যারিস্টার হতে পারি আর না পারি, আই মাস্ট ডু দিস। মনমোহন, আপনার টার্মস কি শেষ হয়েছে? মধু, ওহ নো, আই হ্যাভ ইটেন অনলি 30 ডিনার্স, এখনও 42টা বাকি। একটা কাগজে মোড়া পুলিন্দা বগলে করিয়া হেনরিয়েটা প্রবেশ করিলেন। হেনরিয়েটা, আমি একটু বেরোচ্ছি। মধু, কোথায় যাচ্ছ এ সময়? হাতে ওটা কি? হেনরিয়েটা ম্লান হাসিয়া, ও কিছু নয়। মধু, আই নো ওয়্যার ইউ আর গোয়িং, কী নিয়ে যাচ্ছ দেখি? মনুকে লুকোবার দরকার নেই, সব কথা বলেছি ওকে। হেনরিয়েটা নতমুখে দাঁড়াইয়া রইলেন। মধুসূদন পুলিন্দটা খুলিয়া দেখিলেন, একটি সুদৃশ্য গাউন বাহির হইল। এইটা নিয়ে যাচ্ছ? নো ডার্লিং, আই ক্যান্ট লেট ইউ পন দিস ওয়ে, মাই ফার্স্ট প্রেজেন্ট টু ইউ আফটার ম্যারেজ। হেনরিয়েটা, ঘরে খাবার নেই, মোস্ট অফ আওয়ার ট্রেডস পিপল হ্যাভ স্টপড। মধু, তা হোক, I am expecting money by every mail. হেনরিয়েটা বিস্মিত, কে পাঠাবে? মধু, the man to whom I have appealed has the genius and wisdom of an ancient sage, the energy of an Englishman, and the heart of the Bengali mother. মনমোহন, you mean বিদ্যাসাগর? মধু, yes, বিদ্যাসাগর the great. দুয়ারে করনাড়ার শব্দ হইল। মনমোহন কপাট খুলিয়া দিতে পিয়ন প্রবেশ করিল এবং একটি রেজিস্টার খাম মধুসূদনের হাতে দিল। পৃষ্ঠা 99। এসেছে 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 এসেছে, টাকা এসেছে। উৎক্ষিপ্ত দক্ষিণ হস্তে খামটা তুলিয়া লইয়া শিশুর মতো নৃত্য করিতে লাগিলেন। হেনরিয়েটা, মাই ডার্লিং, উইল ইউ সেন্ড ফর এ বটল অফ চাম্পাগেন অ্যাট ওয়ান্স? ষষ্ঠ বিরতি। পৃষ্ঠা 99। অষ্টাদশ দৃশ্য। স্পেন্সার্স হোটেলে ব্যারিস্টার মধুসূদন দত্তের সুসজ্জিত ড্রয়িং রুম। ভোলানাথ ও গৌরদাস বসিয়া গল্প করিতেছেন। উভয়ে বয়স বাড়িয়াছে। ভোলানাথ, তোমরা হতাশ হয়ে পড়েছিলে, আমি কিন্তু জানতাম মধু ঠিক ব্যারিস্টার হয়ে আসবে। গৌরদাস, বাহাদুরি আছে, এই তো সেদিন ব্যারিস্টার পাশ করে এলো, এর মধ্যেই কেমন জমিয়ে ফেলেছে দেখেছো? চারিপাশ চাপরাশি কার্ড লইয়া প্রবেশ করিল। ভোলানাথ কার্ড দেখিয়া, ভূদেব এসেছে, চাপরাশিকে সেলাম দেও। চাপরাশি চলিয়া গেল, ভূদেব প্রবেশ করিল। ভোলানাথ, গৌরদাস, গুড মর্নিং। ভূদেব, গুড মর্নিং, ভালোই হলো তোমরাও এখানে আছো, তোমাদের নিমন্ত্রণ করতে এসেছে। গৌরদাস, হঠাৎ নিমন্ত্রণ? ভূদেব, মধু কোথা? গৌরদাস, চান করছে। ভূদেব, মধুকে খবর খাওয়াবো একদিন, তোমাদেরও সেদিন যেতে হবে। ভোলানাথ, কবে সেটা? ভূদেব, দিনটা মধুর সুবিধা অনুসারে ঠিক করতে হবে। মধু এই হোটেলেই থাকবে নাকি চিরকাল? গৌরদাস, নরবার তো কোনো লক্ষণই দেখছি না। ভূদেব, এখানে কেন? বাঙালি পাড়ায় গিয়ে থাকলেই পারত। ভোলানাথ, বিদ্যাসাগরও ওই কথাই বলেছিল। ভূদেব, মধু কি বলল তাতে? উপবেশন করিলেন। পৃষ্ঠা 100। ভোলানাথ, মধু বিদ্যাসাগর সংবাদ শোনোনি তুমি? ভূদেব, না। ভোলানাথ, গৌড়ের কাছে শোনো। ভূদেব গৌড়ের দিকে চাইলেন। গৌরদাস, মধু যেদিন বিলেত থেকে ফিরল সেদিন বিদ্যাসাগর নিজে জাহাজ ঘাটে উপস্থিত। মধু জাহাজ থেকে নেবেই ডিড সামথিং ড্রামাটিক, বিদ্যাসাগরকে জড়িয়ে ধরে এমন চুমু খেতে লাগলো যে ব্রাহ্মণের দম বন্ধ হয়ে যাবার জোগাড়। ভূদেব সহাস্যে, যাকে তাকে যখন তখন জড়িয়ে ধরে চুমু খাওয়া ওর চিরকালের স্বভাব। তারপর? গৌরদাস, চুম্বন পর্ব শেষ হলে বিদ্যাসাগর বললে, এবার যাওয়া যাক, চলো, তোমার জন্য সুকিয়া স্ট্রিটে রাজকেষ্টর বাইরের ঘরটা সাফসূত্র করিয়ে রেখেছি, সেখানেই উঠবে, চলো। মধু বললে, সুকিয়া স্ট্রিটে? ননসেন্স, সেখান থেকে ব্যারিস্টারি করা যায় নাকি কখনো? বিদ্যাসাগর বললে, আপাতত চলো না, খরচ কম হবে। মধু বিদ্যাসাগরকে জড়িয়ে আর একটা চুমু খেয়ে বলল, মাই ডিয়ার ভিড, ইউ আর এ ডার্লিং, কিন্তু তা আমি পারবো না, আমাকে বামুন পাড়ায় মানে সাহেব পাড়ায় থাকতে হবে। তারপর সোজা এইখানেই এসে উঠল। ভূদেব, এখানকার এত খরচ চালিয়ে যাচ্ছে ও, পরিবার বিলেতে, সেখানেও টাকা পাঠাতে হয় নিশ্চয়ই, পরিবারকে বিলেতে রেখে এলো,
কেন বলো তো? গৌরদাস, ছেলে মেয়েদের এডুকেশনের জন্য। ভূদেব, রোজগার তাহলে ভালোই হচ্ছে বলতে হবে। ভোলানাথ, হাজারখানেক টাকা নিশ্চয়ই। গৌরদাস, বেশি, কিন্তু মধু আমাদের যে তিমিরে সেই তিমিরেই। মধুসূদন প্রবেশ করিলেন। মধু, হ্যালো ভূদেব, যে আর্যপুত্র। মধু, হ্যালো ভূদেব, যে আর্যপুত্র, কি মনে করে হঠাৎ? আজ ছুটির দিনটা জমবে ভালো দেখছি। উপবেশন করিলেন। ভূদেব, তোমাকে নিমন্ত্রণ করতে এলাম। মধু, খ্রিস্টান ফিরিঙ্গিকে বামুন বাড়িতে নিমন্ত্রণ? ভূদেব হাসিয়া, নিমন্ত্রণ করতে এসেছি মেঘনাথবধ বীরাঙ্গনা কবিকে, ফিরিঙ্গিকে নয়। ব্র্যাকেটে মধুসূদন পুলকিত হইলেন এবং তাহার মুখভাবে ফুটিয়া উঠিল। ব্র্যাকেট ক্লোজ। বাইরে তুমি যতই ম্লেচ্ছ হও না কেন, কাব্যলোকে তুমি দেবতার মতো সূচি। মধু, অর্থাৎ তুমি বলতে চাও ভবিষ্যতে যুগের লোকেরা বলবে কলিকালে শ্রীকৃষ্ণ দত্তকুলে জন্মগ্রহণ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন, রাধার বদলে সাদা চামড়া মেম সাহেবের সঙ্গে প্রেম করেছিলেন এবং বাঁশির বদলে পিয়ানো বাজিয়েছিলেন। পৃষ্ঠা 101। চাপরাশি একটা বিল লইয়া প্রবেশ করিল এবং মধুসূদনকে দিল। ড্যাম ইট, চাপরাশিকে বিল ফেরত দিয়া 7 দিন পরে আসতে বলো। চাপরাশি চলিয়া গেল। ভূদেব, তুমি যাচ্ছ কবে তাহলে? কাল সুবিধে হবে? কালও ছুটি আছে। মধু, কাল ভাই পারবো না, দ্বারকা হাইকোর্টের জাস্টিস হয়েছে। আই এম অ্যারেঞ্জিং আ ডিনার ইন হিজ অনার। ভূদেব, ও তাহলে আসছো রবিবারে? মধু, হ্যাঁ তা হতে পারে। ভূদেব, আসছে রবিবার বিকেলে, তাহলে এসো তোমরা, আমি উঠি এখন। মধু, আমার একটা শর্ত আছে কিন্তু। ভূদেব, কি বলো? মধু, তোমাদের বাড়ির মেয়েদের হাতের দিশি রান্না খেতে চাই, কোনো রকম সায়াবিয়ানা করতে পারবে না। আসনে চাপটালি হয়ে বসে খেয়ে আসবো। ভূদেব, বেশ তাই হবে। হাসিয়া, আমি কিন্তু নিজে কাঁটা চামচেতে খাই পরিচ্ছন্নতার জন্য। মধু, বলো কি? ভোলানাথ, গুড, দিস ইজ নিউজ। গৌরদাস, বিলিতি কাঁটা চামচ? ভূদেব, বিলিতি নয়, সম্পূর্ণ স্বদেশি, স্যাকরা ডেকে রূপোর কাঁটা চামচ করিয়ে নিয়েছি। আচ্ছা উঠি এবার। বাইরের ঘরে তোমার মক্কেলও বসে আছে। চলিয়া গেলেন। মধু, আই এম সরি, আই হ্যাভ টু ডিসঅ্যাপয়েন্ট ইউ টু নাইট। ভোলানাথ, ভোলানাথ, কেন? মধু, সলমন পাওয়া গেল না। আই অর্ডার 20 টিনস বাট দে কুড নট সাপ্লাই 1। গৌরদাস, যদি অভয় দাও একটা কথা বলি। মধু, বলো। গৌরদাস, ওই বিলটি এসেছিল কোথা থেকে? মধু, এই হোটেলেরই বিল। দ্যাট ফেলো ইজ গেটিং impatient gradually. I would give him a beat of my mind one day. ভোলানাথ হাসিলেন। গৌরদাস, তুমি তো চতুর্দিকেই তোমার বিটস অফ মাইন্ড ছড়িয়ে বেড়াচ্ছ শুনছি। শুনলাম কাল জ্যাকসন সাহেবের সঙ্গে ঝগড়া করেছো। মধু, করবো না? লোকটা কালা আদমিকে মানুষের মধ্যেই গণ্য করে না, আমরা যেন কুকুর বেড়ালের সামিল। পৃষ্ঠা 102। ভোলানাথ, হয়েছিল কি? মধু, কাল আর্গিউ করছি, বেটা মাঝখান থেকে হঠাৎ বলে কি না, দ্য কোর্ট অর্ডার ইউ টু পিল্ড স্লোলি, দ্য কোর্ট হ্যাজ ইয়ার্স। আমি তৎক্ষণাৎ বললাম, বাট প্রিটি টু লং মাই লর্ড। ভোলানাথ, সার্ভড হিম রাইটলি। গৌরদাস, তোমার সাহস তো কম নয় হে। শুনেছি জ্যাকসন যখন চোখে মোনাকাল লাগিয়ে তাকায় তখন বড় বড় জজ ব্যারিস্টারেরও বুকের রক্ত জল হয়ে যায়। মধু, তার মোনাকাল আছে, আমারও স্প্রিংয়ের চশমা আছে। টেবিল থেকে চশমাটা তুলিয়া নাকে লাগাইলেন। ভোলানাথ ও গৌরদাস হাঁটিতে লাগিলেন। বয় মদের সরঞ্জাম লইয়া প্রবেশ করিল। সকলে এক এক গ্লাস তুলিয়া লইলেন। গৌরদাস, মদটা একটু কমানো দরকার, এবার লিভারে ব্যথা হয়েছে। মধু স্মিত মুখে এক চুমুক পান করিয়া, হরিশ মরেই গেল। ভোলানাথ, হরিশের যে মাত্রা জ্ঞান ছিল না। মধু বেশ বড় গোছের এক চুমুক দিয়া, হ্যাঁ মাত্রা জ্ঞান থাকাটা দরকার, বিশেষত গৌড়ের দ্বিতীয় পক্ষের বিয়ে করেছে কচি বউ। আর এক চুমুক দিলেন। গৌরদাস, তোমার মেম সাহেবের খবর কি? মধু, খবর পাইনি, টাকাও পাঠাতে পারেনি। আই শ্যাল হ্যাভ টু আস্ক ভিড এগেইন ফর সাম লোন। গৌরদাস মুচকি হাসলেন। ভোলানাথ, তুমি এত রোজগার করছো অথচ ইউ আর অলওয়েজ ইন ওয়ান্ট, তোমার ব্যাপার কি বুঝি না। মধু, মাই ডিয়ার ভোলানাথ, প্লিজ ডু বি কনভিন্সড ওয়ান্স ফর অল। ভদ্রভাবে থাকতে গেলে অনেক টাকা লাগে, মানুষেরই টাকার প্রয়োজন, পশুর টাকার প্রয়োজন হয় না। ব্র্যাকেটে উদ্দীপ্ত হইয়া, ব্র্যাকেট ক্লোজ, ক্যান ইউ টেল মি ওয়াই শুড ওয়ান ক্রিঞ্জ অ্যান্ড লাইভ শ্যাবলি? এই দুর্লভ মানুষ্য জন্ম সামান্য কেঁচোর মতো কাটিয়ে যাওয়ার কি বাহাদুরিটা আছে? হোয়াট রাইট হ্যাভ আই নট টু এনজয় দিস ওয়ান্ডারফুল গিফট ফর অফ গড, দিস লাইফ?
গৌরদাস কিন্তু এমনভাবে ধার করে। মধু ধার করি কারণ হাতে টাকা থাকে না। এই হতভাগা দেশে জন্মেছি বলেই হাতে টাকা থাকে না। In any civilized country, a man of my ability would roll in wealth. চাপরাশি প্রবেশ করিয়া মধুসূদনকে একটি কার্ড দিল। মধু ছুটির দিনেও নিস্তার নেই। গৌরদাস কে এলো আবার? মধু আবার কে? মক্কেল। These big beggars seem to think that I am always at their beck and call. ফি দিয়ে মাথা কিনেছে যেন। চাপরাশিকে একটু অপেক্ষা করতে বলো। চাপরাশি আর একটা গরিব ব্রাহ্মণ অনেকক্ষণ থেকে এসে বসে আছে হুজুর, কালও সে এসেছিল। মধু ও আচ্ছা, ব্রাহ্মণকে ডেকে নিয়ে এসো আর এঁকে কার্ড দেখাইয়া বসতে বলো। চাপরাশি চলিয়া গেল। দিন দরিদ্র মূর্তি এক ব্রাহ্মণ আসিয়া প্রবেশ করিলেন। পৃষ্ঠা 103। কি চান আপনি? ব্রাহ্মণ আমি গরিব ব্রাহ্মণ, তোমার নাম শুনে এসেছি বাবা। আমার জ্ঞাতিরা আমার সঙ্গে মোকদ্দমা করে আমার পৈতৃক ভিটেটা গ্রাস করবার চেষ্টায় আছে। তুমি দয়া না করলে আমার আর উদ্ধার নেই বাবা। হাতে একটি পয়সা নেই, ধারে মাথার চুল পর্যন্ত বিকিয়ে গেছে। মধু সিমস টু বি অ্যান আর্টিস্ট। কি করেন আপনি? ব্রাহ্মণ যাত্রার দলে সখী সংবাদ গান গেয়ে বেড়াই। মধু গৌরদাসের দিকে চাইয়া, দেয়ার ইউ আর। গৌরদাস বেশ ভালো গান, বেশ ভালো গান। ব্রাহ্মণ বলো তো শুনিয়ে দি বাবা। আদেশের অপেক্ষা না রাখিয়া ব্রাহ্মণ গলা খাঁকারি দিয়া সখী সংবাদ শুরু করিয়া দিল। ব্রাহ্মণের গলা সত্যই ভালো। তিনজনেই মুগ্ধ হইয়া শুনিতে লাগিলেন। গান শেষ হইয়া গেলে মধুসূদন আনন্দে আত্মহারা হইয়া দাঁড়াইয়া উঠিলেন। মধু ওয়ান্ডারফুল। কই দিন আপনার কাগজপত্র, আমি দেখে রাখবো। আপনার কেস করব আমি। ব্রাহ্মণ মোকদ্দমার কাগজপত্র বাহির করিয়া দিলেন। এগুলো বরং আমার মুন্সিকে দিয়ে যান। ব্রাহ্মণ আচ্ছা বাবা। ব্রাহ্মণ চলিয়া গেলেন। মধু চমৎকার গাইবে। গৌরদাস বিনা পয়সায় কাজও গুছিয়ে নিলে। মধু ডোন্ট সে দ্যাট, হি হ্যাজ পেড মি হ্যান্ডসামলি। ভোলানাথ যাগ্গে আজ সন্ধ্যের কি প্রোগ্রাম বলো? যতীনের ওখানে ভালো বাইজি নাচ আছে, সেখানে যাবে না এখানেই এসে জোটা যাবে সবাই? সলমন তো পাওয়া যায়নি। মধু তাতে কি হয়েছে? আই শ্যাল কম্পেনসেট ইট মাই মেকারেলস। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে। পৃষ্ঠা 104। চাপরাশি একজন পণ্ডিত মশাই দেখা করতে এসেছেন। মধু কে পণ্ডিত এলো আবার? চাপরাশি বললেন তিনি আপনাকে পাঠশালায় পড়িয়েছেন। মধু ও ডেকে নিয়ে এসো। চাপরাশি চলিয়া গেল। এক বৃদ্ধ পণ্ডিত প্রবেশ করিলেন। মধুসূদন সসম্ভ্রমে উঠিয়া দাঁড়াইলেন ও হেঁট হইয়া পদধূলি লইলেন। পণ্ডিত দীর্ঘজীবী হও। আমি সাগরদাঁড়ি থেকে আজ সকালে এসেছি। এখানে কাউকে তেমন তো চিনি না। তুমি দেশ বিখ্যাত কৃতি পুরুষ হয়েছ বলেই তোমার ঠিকানাটা সহজেই পাওয়া গেল, তাই এলাম এখানেই। মধু বেশ করেছেন। আপনি ভেতরেই চলুন, হাত পা ধুয়ে আরাম করে বসবেন। আসুন এই দিকে। পণ্ডিতকে ভেতরের দিকে লইয়া গেলেন। গৌরদাস লোকটা বাইরে খাঁটি সাহেব অথচ অন্তরে খাঁটি বাঙালি। আশ্চর্য। ভোলানাথ হি ইজ এ পোয়েট, অলওয়েজ warbling on the branch of poesy, like the sweet bird whose bower is evergreen, whose sky is ever clear, who has no sorrow in his song, no winter in his year. সুখ দুঃখে সর্বদাই ও মশগুল হয়ে রয়েছে। কার্ড লইয়া চাপরাশির প্রবেশ। ভোলানাথ মনু এসেছে, ডাকো। যুবক সুরেন্দ্রনাথকে লইয়া ব্যারিস্টার মনমোহন ঘোষ প্রবেশ করিলেন। গৌরদাস গুড মর্নিং। ভোলানাথ গুড মর্নিং। মনমোহন ঘোষ প্রত্যাভিবাদন করিয়া বসিলেন। মনমোহন মিস্টার ডাট ইজ ইন আই হোপ। গৌরদাস হ্যাঁ। এটি কে? ভোলানাথ একে চেনেন না? এটি ডাক্তার দুর্গাচরণের ছেলে, এবার বিএতে ল্যাটিনে ফার্স্ট হয়েছে। বস দাঁড়িয়ে রইলে কেন? সুরেন্দ্রনাথ উপবেশন করলেন। পৃষ্ঠা 105। মনমোহন ও আইসিএস পড়তে বিলেত যাচ্ছে। মিস্টার দত্তের কাছে নিয়ে এলাম টু গেট সাম বুকস অন ল্যাটিন, উনি দেবেন বলেছিলেন। মধুসূদন প্রবেশ করলেন। মধু হ্যালো মনু নাকি? কি খবর? সুরেন্দ্রকে দেখিয়া ও ল্যাটিনের কিছু বই দেব বলেছিলাম, খুঁজে দেখেছি একটিও নেই। মোস্ট প্রবাবলি আই পন্ড এভরিথিং ইন লন্ডন। হাসিলেন। মনমোহন কতগুলো ভালো ভালো বইয়ের নাম বলে দিন তাহলে। মধু তার আগে জানা দরকার ওর বিদ্যে কদ্দূর। আচ্ছা এক কাজ করো দেখি, এই হরাক থেকে এই প্যাসেজটার ব্যাখ্যা লেখো দেখি ইন ইয়োর ওন ল্যাটিন। সেলফ হইতে বই পাড়িয়া দিলেন। এই নাও কাগজ আর পেন্সিল। কাগজ পেন্সিল ও বই লইয়া সুরেন্দ্রনাথ টেবিলের একধারে গিয়া বসিলেন। মধু
গৌর, তোর কাছে টাকা আছে কিছু? গৌর, এখনই চাই? মধু, এখনই। গৌরদাস, কত আছে দেখি? বেশি নেই বোধ হয়। ব্যাগ বাহির করিয়া দেখিলেন 20 টাকা আছে। মধু, মাত্র? আচ্ছা, ওতেই হবে, দে। গৌর টাকা দিলেন। গৌরদাস সবিস্ময়ে, কি হবে এখন টাকা? মধু, পণ্ডিত মশাইকে কিছু প্রণামী দেওয়া উচিত নয়? আমার হাতে একেবারে কিচ্ছু নেই আজ। মাত্র 20 টাকা দিলে অশোভন হবে না তো? ভোলানাথ, কিছু অশোভন হবে না। 1 টাকার বেশি সাধারণত কেউ দেয় না। মধু, আমি সাধারণ লোক নই বন্ধু, সাধারণ নিয়ম আমার সম্বন্ধে খাটে না। হাউ ডিয়ার ইউ। টাকা লইয়া ভেতরে চলিয়া গেলেন। গৌরদাস, যেরকম রেটে খরচ করে চলেছে, দুদিন পরে যে কি যে হবে তাই ভাবি। ভোলানাথ, ভেবে লাভ কি বল? ক্যান ইউ স্টপ হিম? একটু কিছু বলতে গেলেই হিজ টেম্পার ফ্রেশ আপ। মনমোহন, গুড সেভ মি ফ্রম হিজ টেম্পার। কাল বার লাইব্রেরিতে যা কাণ্ড। পৃষ্ঠা 106। মধুসূদন ফিরিয়া আসিলেন। সুরেন্দ্রনাথ উঠিয়া খাতাখানি তাহার হাতে দিলেন। মধু, আচ্ছা তুমি যাও, আমি যা বলার মনুকে বলবো। সুরেন্দ্রনাথ চলিয়া গেলেন। মধুসূদন খাতাখানি লইয়া পড়িতে লাগিলেন এবং পড়া শেষ হইলে বিরক্তির সহিত সেটা টেবিলের ওপর আছড়াইয়া ফেলিলেন। যত কুলি চালান দিচ্ছ তুমি বিলেতে হে। এর নাম কি ল্যাটিন? ছি ছি ছি, আমি কতগুলো বইয়ের নাম লিখে দেবো, সেগুলো ভালো করে পড়তে বলো। মনমোহন, এখনই দেবেন কি? মধু, আজ আর সময় হবে না, আর একদিন এসো। মনমোহন, আচ্ছা, কাল একটা মক্কেল আনবো আপনার কাছে, জেজুর গাঁয়ের রাধাকিশোর ঘোষ। আমি তার কেসটা করছি, 2-1 পয়েন্টে শুধু আপনার ওপিনিয়ন চাই। মধু, বেশ, এসো। মনমোহন, আপনার ফি কত আনতে বলবো? মধু, তোমার মক্কেলের কাছ থেকে আমি ফি নেব কেন? তুমি নাওগে যাও। মনমোহন, সে আপনাকেও কিছু দিতে চায়। মধু, নিতান্তই যদি কিছু দিতে চায়, একটা বার্গেন্ডি, 1/2 ডজন বিয়ার আর 100 মালদার আম পাঠিয়ে দিতে বলো। মনমোহন হাসিয়া, আচ্ছা তাই বলবো, আমি চলি তাহলে। মধু, এসো। কালকে ডিনারের কথাটা মনে আছে তো? কার্ড পেয়েছো? মনমোহন, পেয়েছি। আচ্ছা, গুড বাই। মধু, গুড বাই। গুরুদাস ভোলানাথ নড করিয়া সারিলেন। মনমোহন চলিয়া গেলেন। আজ ছুটির দিনের সকালটা ভাবলাম কাব্য আলোচনা করে কাটাবো, তাই তোমাদের দুজনকে ডেকে পাঠিয়েছিলাম। কিন্তু আজই ঝামেলার পর ঝামেলা, ওয়ান আফটার অ্যানাদার। সিংহল বিজয় শুনবে নাকি? ভোলানাথ, নিশ্চয়ই শুনবো। গৌরদাস, সেই আশাতেই তো বসে আছি। মধু, তাহলে শুরু করি। উঠিয়া গেলেন এবং ড্রয়ার খুলিয়া একটি খাতা বাহির করিয়া আনিলেন। ভোলানাথ, কতদূর হয়েছে? মধু, রাজনারায়ণের হুজুকে পড়ে শুরু করেছি মাত্র, বেশি লিখিনি এখনো। ভালো করিয়া বসিলেন। মেঘনাদ বধে হোমার আমার আদর্শ ছিল, এতে আমার আদর্শ হচ্ছে ভার্জিল, অর্থাৎ ইনেড। শোনো, পৃষ্ঠা 107। স্বর্ণসৌধে সুধাধরা যক্ষেন্দ্র মোহিনী মুরজা শুনিসে ধ্বনি অলকানগরে। বিস্ময়ে সাগর পানে নিরিখি দেখিলা ভাসিছে সুন্দর ডিঙা, উড়িছে আকাশে পতাকা, মঙ্গলবাদ্য বাজিছে চৌদিকে। চাপরাশি প্রবেশ করিল। চাপরাশি, হুজুর, সেই মক্কেলটি। মধু, আহ, জ্বালাতন করলে তো। আর একটু বসতে পাচ্ছেন না তিনি? এসেছেন তো ছুটির দিনে। চাপরাশি, একটু ব্যস্ত হচ্ছেন। মধু, ব্যস্ত হচ্ছেন তো যেতে বলো। চাপরাশি চলিয়া গেল। মুন্সি দ্বার প্রান্তে উঁকি দিলেন। মুন্সি, আমার কাজ হয়ে গেছে, যাব কি? মধু, সব কাজ হয়ে গেছে? ওই যে একজন এসে বসে আছে। মুন্সি, তার কাগজপত্র সব ঠিক করে দিয়েছি, আপনি একবার চোখ বুলিয়ে দিলেই হবে। আমি থাকতাম, কিন্তু আমার ছেলেটির অসুখ। মধু, ও, তাহলে যাও। হ্যাঁ, শোনো হাসিয়া, ওন্ট ইউ হ্যাভ আ পেজ বিফোর ইউ গো? বয়টাকে বলো আমাদেরও দিয়ে যাক। মুন্সি সহাস্য মুখে চলিয়া গেল। মধুসূদন পুনরায় কাব্যপাঠ শুরু করিলেন। হ্যাঁ, কোথায় পড়ছিলাম? ভাসিছে সুন্দর ডিঙা, উড়িছে আকাশে পতাকা, মঙ্গলবাদ্য বাজিছে চৌদিকে। ঋষি সতী শশীমুখী সখীরে কহিলা, হেদে দেখো শশীমুখী, আঁখি দুটি খুলি। চলিছে সিংহলে ওই রাজ্যলাভ লোভে বিজয়। চাপরাশি প্রবেশ করিয়া একটি চিঠি দিয়া চলিয়া গেল। আবার কি? ও ডাকের চিঠি। এ কি হেনরিয়েটার লেখা দেখছি। খুলিয়া সাগ্রহে পড়িতে লাগিলেন। ভাই যোগ। উঠিয়া দাঁড়াইলে। গৌরদাস, কি হলো? কোনো দুঃসংবাদ নাকি? মধু, হেনরিয়েটা জাহাজ থেকে চিঠি লিখেছে, ওরা আসছে। পৃষ্ঠা 108। ভোলানাথ, কবে? মধু, সম্ভবত আজই। মহা মুশকিল হলো দেখছি, সপরিবারে তো হোটেলে থাকা যাবে না। তাছাড়া ইট উইল টেল অন মাই প্রেস্টিজ, একটা বাড়ি ভাড়া করতে হবে। সহসা হয়েছে। আচ্ছা, লাউডন স্ট্রিটের সেই বাড়িটা কি খালি আছে? গৌরদাস, সে তো প্রকাণ্ড বাড়ি, একটা প্যালেস বললেই হয়। মধু সাগ্রহে, ইয়েস, আই শ্যাল হ্যাভ দ্যাট প্লেস। গৌরদাস, ভাড়া মাসে 400 টাকা।
মধু, মাই ডিয়ার জিডি বসাক, প্লিজ ডোন্ট শ্যাটার মাই ড্রিমস। ওই বাড়ি চাই আমার, ভাড়া যতই হোক। কাম লেট আস ফিক্স ইট আপ ইমিডিয়েটলি। এইসব থাক এখন, ভোলানাথ ওঠো। একতারা খাম লইয়া চাপরাশি পুনরায় প্রবেশ করিলেন। ঘোষ, আবার কি? খামগুলি উল্টাইয়া উল্টাইয়া দেখিলেন ভোলানাথ। কি এগুলো? মধু বিরক্তিভাবে। বিল 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 বিল। একে একে টেবিলের ওপর খামগুলি আছড়াইয়া ফেলিতে লাগিলেন। চাপরাশি, সবাই বাইরের ঘরে বসে আছে। মধু, বলো এখন দেখা হবে না। চাপরাশি চলিয়া গেল। আমরা এই দিক দিয়ে পালাই, চলো। এসো এসো, আর দেরি করো না, ওঠো ওঠো। গৌরদাস ও ভোলানাথকে একরূপ জোর করিয়া টানিয়া লইয়া আরেকটি দরজা দিয়া বাহির হইয়া গেলেন। ঊনবিংশ দৃশ্য। বেনিয়াপুকুর রোড ধরিয়া চিন্তিত মুখে গৌরদাস চলিয়াছেন। বিপরীত দিক হইতে ভূদেব আসিয়া প্রবেশ করিলেন। ভূদেব, গৌরদাস যে, কোথায় চলেছ? আমাদের মধুর খবর কি? গৌরদাস, মধুকে দেখতেই যাচ্ছি। ভূদেব, কি খবর তার? আমি অনেকদিন এখানে ছিলাম না। সে তার হেক্টর বধখানা আমার নামে উৎসর্গ করেছে, তারপর আর তার সঙ্গে দেখাই করতে পারেনি। তার খবর ভালো তো? পৃষ্ঠা 109। গৌরদাস, খুব শোচনীয়। ভূদেব, কীরকম? গৌরদাস, আর্থিক, শারীরিক, মানসিক সব দিক দিয়ে শোচনীয়। ভূদেব, ব্যারিস্টারিতে তো মাঝে তার খুব নামডাক শুনেছিলাম, আজকাল অবশ্য তেমন শুনতে পাই না। শোচনীয় অবস্থা বলছো? ব্যারিস্টারিতে কিছু হচ্ছে না নাকি? গৌরদাস, মাঝে সে ব্যারিস্টারি ছেড়ে দিয়ে পঞ্চকোটের রাজার ম্যানেজারি করতে গিয়েছিল। ভূদেব, স্বাধীন ব্যবসা ছেড়ে চাকরি নিতে গেল কেন? গৌরদাস, বাধ্য হয়ে, ঋণের দায়। লাউডন স্ট্রিটের বাড়িতে এমন খরচ করতে লাগলো যে সে আর কি বলবো ভাই। ভূদেব, এখন তাহলে চাকরিই করছে? গৌরদাস, না, চাকরিও গেছে। ও কখনো চাকরি করতে পারে? বহুকাল আগেই ছেড়ে দিয়েছে। ভূদেব, কি করছে তাহলে এখন? গৌরদাস, ঋণে জর্জরিত হয়ে অসুখে ভুগছে। ভূদেব, লাউডন স্ট্রিটেই এখন আছে? গৌরদাস, না, এখন এই বেনেপুকুর রোডেই আছে। এখানকার বাড়ি ভাড়াও অনেক বাকি। আমরা চেষ্টা করছি ওকে উত্তরপাড়া জয়কেষ্ট মুখর্জীর লাইব্রেরিতে নিয়ে যেতে। আর কিছু না হোক, সেখানে বাড়ি ভাড়াটা লাগবে না। ভূদেব, আহা, বেচারা বড় কষ্টে পড়েছে তো। চলো যাই তোমার সঙ্গে, অনেকদিন দেখিনি তাকে। গৌরদাস, এসো। উভয়ে চলিয়া গেলেন। বিংশ দৃশ্য। বেনিয়াপুকুর রোডে মধুসূদনের বাসা। 1873 খ্রিস্টাব্দে মার্চ মাস। মধুসূদনের স্বাস্থ্য ভাঙিয়া পড়িয়াছে। নানাবিধ ব্যাধিতে তিনি আক্রান্ত। এখানেও যে ঘরটিতে মধুসূদন বসিয়া রইয়াছেন তাহা সাহেবী ফ্যাশনে মূল্যবান আসবাবপত্রে সুসজ্জিত। মূল্যবান সংস্করণের বহু গ্রন্থ সেলফে রইয়াছে। ঘরখানি চতুর্দিকে হোমার, দান্তে, ভার্জিল, তাসো, শেক্সপিয়ার, মিল্টন প্রভৃতি মহাকবিগণের স্তব্ধ ব্র্যাকেটে কোনটা প্রস্তর নির্মিত, কোনটি ধাতু নির্মিত, ব্র্যাকেট ক্লোজ। মধুসূদন সম্প্রতি ঢাকা হইতে ফিরিয়াছেন। একটি কুশন দেওয়া চেয়ারে তিনি চুপ করিয়া বসিয়া রহিয়াছেন। পাশেই একটা টেবিলে ব্র্যান্ডির বোতল। মধুসূদনের দৃষ্টি বহুদূরে নিবদ্ধ। পেছন দিকের একটা দ্বার দিয়া হেনরিয়েটা আসিয়া প্রবেশ করিলেন। তাহারও মুখশ্রী অবসন্ন, দৃষ্টি শঙ্কিত। তিনি ধীরে ধীরে আসিয়া মধুসূদনের স্কন্ধে হাত রাখিলেন। মধুসূদন কোনো সাড়া শব্দ দিলেন না, তেমনি নীরবে বসিয়া রইলেন। পৃষ্ঠা 110। হেনরিয়েটা। ভূদেববাবু, গৌরবাবু চলে গেলেন। মধুসূদন নীরব। এমনভাবে চুপ করে বসে আছো কেন? কি ভাবছ? মধুসূদন কিছুক্ষণ নীরব থাকিয়া উত্তর দিলেন, গলার স্বর বিকৃত। মধু, কত কি ভাবছি, চোখের সামনে নানা ছবি আসছে আর যাচ্ছে। ঢাকার কথা মনে হচ্ছে, তারা আমার সাহেবী পোশাক দেখে দুঃখ করেছিল। ভাবছি লোকে খোসাটাকে এত বড় করে দেখে কেন। একটু থামিয়া এরা দুঃখিত হলেন আমার পোশাক দেখে। আর বিলেতে গোল্ড ডোস্টুকারের সঙ্গে যখন দেখা হয়েছিল তিনি দুঃখিত হয়েছিলেন আমি সংস্কৃতে কথা বলতে পারি না দেখে। স্ট্রেঞ্জ। আবার অনেকক্ষণ চুপ করিয়া রইলেন। তারপর বলিলেন, এলোমেলো কত কথাই মনে হচ্ছে। মনে পড়ছে পঞ্চকোটের সেই দিনগুলো, সেই কোল ভিল সাঁওতাল মেয়েদের, কালো কালো দেহে, নিটোল স্বাস্থ্য, মাথায় জবা ফুল গোঁজা, মাদুলির তালে তালে নৃত্য করছে। একটু পরে মনে পড়ছে কানন কুন্তলা, সাগর দাড়িকে, সেই বিশাল বাদাম গাছটা আমি যেন দেখতে পাচ্ছি, সেই বট গাছটাও যার তলায় বসে ছেলেবেলায় রামায়ণ পড়তাম। বটগাছটা এখনও বেঁচে আছে, শ্যামল সতেজ, আর পাতাগুলি প্রাণ রসে টলমল করছে দেখে এলাম। সব ঠিক আছে, আমি ফুরিয়ে গেলাম। মেন এইমস সো কুইকলি। হেনরিয়েটা, ও ডোন্ট ডিয়ার। মধু, ওয়েল, আই ওন্ট। আবার কিছুক্ষণ চুপ করিয়া রইলেন।
বাট আই কান্ট কিল মাই থটস। যতক্ষণ বেঁচে আছি ভাবতে হবে, দিস ব্রেন ইজ আ টেরেবল মেশিন। আবার কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া সহসা বলিয়া উঠিলেন, ডিড আই নট ফাইট মাই আটমোস্ট হেনরিয়েটা? কত কি করলাম, বিলেত গেলাম, ব্যারিস্টার হলাম, হাইকোর্টে চাকরি নিলাম, আবার ব্যারিস্টারি করলাম, পঞ্চকোটে চাকরি নিয়ে গেলাম, ফের ব্যারিস্টারি করছি। হেনরিয়েটা, সব ঠিক হয়ে যাবে আবার। মধু, ঠিক হয়ে যাবে? হাসিয়া, আই এনভি ইয়োর অপটিমিজম। হেনরিয়েটা, কেন এমন করছো তুমি আজ? শরীরটা কি তোমার বেশি খারাপ লাগছে? মধু, আই এম নট সরি ফর মাই সেলফ। তোমাদের কোনো ব্যবস্থা করে যেতে পারলাম না, এইটাই আমার দুঃখ। শর্মিষ্ঠার বিয়েটা দিয়ে দিয়েছি। আই হ্যাভ ডান আ গ্রেট ডিউটি। আই হোপ ফ্লাইড উইল মেক হার হ্যাপি। সহসা, মহারানী স্বর্ণময়ী কি সুন্দর গাউনটা দিয়েছিলেন শর্মিষ্ঠাকে, মনে আছে তোমার? ইট ওয়াজ লাভলি। পৃষ্ঠা 111। হেনরিয়েটা ব্র্যাকেটে সস্নেহে তাহার মাথার চুলে হাত বুলাইতে লাগিলেন, ব্র্যাকেট ক্লোজ। শরীরটা কি তোমার বেশি খারাপ লাগছে আজ? মধু, যা হয়েছে তার বেশি আর কি হতে পারে? গলায় ঘা হয়েছে, পেটে জল হয়েছে, পিলে হয়েছে, লিভার হয়েছে, রক্ত বমি করছি, এখনও অন্ধ হয়ে যায়নি। দিস মাচ ইজ ওয়ান্টিং। মিল্টন বিকেম ব্লাইন্ড। হোমারকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করতে হয়েছিল। ভার্জিল, ওভাইড, দাঁতে ওয়ার এক্সেলেড, ট্যাসো, বানওয়ান were impressioned. I don't accept a better lot. I shall die the gloriously miserable death of a poet. এইটুকু শুধু দুঃখ যে তুমিও আমার সঙ্গে কষ্ট পেলে। You have shared my miseries but cannot share my glories. The future will remember poet Madhusudan but not Henrietta, who inspired him. This idea is সহসা উদ্দীপ্ত হইয়া, why did you stick on to me, you foolish woman? রেবেকা আমার কাছ থেকে পালিয়ে বেঁচে গেল। দেবকী slipped away from my fatal grab. Why did you stick on? হেনরিয়েটা অসহায়ভাবে, এমন করছো কেন তুমি? একটু স্থির হও, সব ঠিক হয়ে যাবে। মধুসূদন কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া তারপর বলিলেন, মধু, সব ঠিক হয়ে যাবে। ঠিক? সহসা সত্যিই করে বলো তো হেনরিয়েটা, ওয়্যার ইউ হ্যাপি উইথ মি? পেছনে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো না। হেনরিয়েটা সামনের দিকে আসলেন। হেনরিয়েটা, নিড আই সে দ্যাট ইন সো মেনি ওয়ার্ডস? লাউডন স্ট্রিটের বাড়িতে যে সুখে ছিলাম আমরা, তেমন সুখ কজনের ভাগ্যে ঘটে? প্রকাণ্ড বাড়ি, গাড়ি। মধু, ওয়েট, ইউ উইল গেট টাইম এনাফ টু লিভ অন মেমোরিয়াস, ডোন্ট এক্সস্ট দেম নাও। সহসা হেনরিয়েটার গায়ে হাত দিয়া, এ কি, জ্বরে যে তোমার গা পুড়ে যাচ্ছে? কখন থেকে জ্বর হয়েছে আবার? হেনরিয়েটা, না, জ্বর হয়নি আমার, ও কিছু নয়। মধু, কিছু নয় কি? ডাক্তার পামারকে খবর পাঠায় কাকে দিয়ে? হেনরিয়েটা, ডোন্ট ইউ ওরে, আমার বিশেষ কিছু হয়নি। আচ্ছা, তোমার বন্ধুরা বলছেন কবিরাজি করাতে। হোয়াই নট কল আ কবিরাজ, মাই ডিয়ার? মধু, আই কান্ট ডিগ্রেড মাইসেলফ। বাহিরে একটা কোলাহল ও বচসা শোনা যাইতে লাগল। হেনরিয়েটা, ও ডিয়ার। বয় ভৃত্যের প্রবেশ। পৃষ্ঠা 112। বয়, বিল নিয়ে এসেছেন কয়েকজন লোক, ভেতরে আসতে চাইছে, গালাগালি দিচ্ছে। হেনরিয়েটা, এখন যেতে বলো, বলো সাহেবের শরীর খারাপ। বয় চলিয়া গেল। বধূ, হেনরিয়েটা, দিস ইজ হেল। সহসা উঠিয়া, প্লিজ লেট মি গো, আই শ্যাল প্লেড গিলটি, I shall tell that I am a pauper now. এক কপর্দকও আমার কাছে আর নেই। তোমরা যদি আমাকে মেরে ফেলতে চাও, মেরে ফেলো, অপমান আর করো না, আর সহ্য করতে পারি না আমি। হেনরিয়েটা, প্লিজ ডোন্ট গো, প্লিজ। তাহাকে ধরিয়া বসাইলেন। মধুসূদন দু হাতে মুখ ঢাকিয়া বসিয়া রইলেন। অনেকক্ষণ পর মুখ তুলিলেন, মুখে বিচিত্র হাসি। মধু, অ্যাম আই নট প্লেয়িং মাই পার্ট ওয়েল? মার্ভেলাস, ইজন্ট? সহসা, যাও, তুমি শোকে যাও, জ্বর গায়ে বসে থাকবার দরকার নেই। গিভ মি দ্য বটল অফ ব্র্যান্ডি অ্যান্ড দাঁতেস ইনফার্নো। হেনরিয়েটা, নাও ডোন্ট এক্সাইটেড ইয়োর সেলফ। মধু ধমক দিয়া, গিভ মি দ্যাট বটল অফ ব্র্যান্ডি অ্যান্ড দাঁতে ইনফার্নো, উইল ইউ? হেনরিয়েটা ভয়ে ভয়ে মধুর আদেশ পালন করলেন। ব্র্যান্ডি এবং ইনফার্নো আগাইয়া দিলেন। হেনরিয়েটা,
আমার যা দু একখানা শৌখিন কাপড় গয়না এখনো বাকি আছে সব বিক্রি করে দাও। আমাদের এই আসবাবপত্র যা কিছু আছে সব বিক্রি করে দাও, ঋণ শোধ করে ফেলো। তুমি সুস্থ হও, আবার সব হবে। মধু বিনীত করিয়া, ডু লিভ মি অ্যালোন। হেনরিয়েটা, যাও, ও ঘরে গিয়ে শুয়ে পড়ো। ইউ আর ইল মাই ডিয়ার, গো। হেনরিয়েটা চলিয়া গেলেন। মধুসূদন নির্জলা ব্রান্ডি খানিকটা গলাধ্যকরণ করিয়া ইনফার্নোখানা খুলিয়া উচ্চৈস্বরে পড়িতে লাগিলেন। বয় আসিয়া প্রবেশ করিল এবং একখানি কার্ড দিল। কার্ডখানি দেখিয়া, সাহেবকে আসতে বলো। ব্যারিস্টার মনমোহন ঘোষ আসিয়া প্রবেশ করিলেন এবং যথারীতি অভিবাদন করিলেন। গুড আফটারনুন মনু, এসো। I hope you have not come to remind me of my dates. মনমোহন সহাস্যে, হোয়াট রট। মধু সহসা, বিদ্যাসাগর, উমেশ আর স্বর্ণময়ীর ঋণটাও যদি শোধ করে যেতে পারতাম। ওদের কাছে মুখ দেখাতে লজ্জা হয় আমার, অথচ দে আর দ্য পিপল আই রেসপেক্ট মোস্ট। আবার মদ্যপান করিলেন। পৃষ্ঠা 113। উইল ইউ হ্যাভ এ ড্রপ মনু? মনমোহন, নো থ্যাঙ্কস। কিন্তু আপনি এ করছেন কি? চারিদিকে কপাট জানলা বন্ধ করে দিয়ে নির্জলা মদ খাচ্ছেন। মধু সহাস্যে, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। মনমোহন, এর পরিণাম কি জানেন? মধু, জানি না, গলায় ছুরি বসালেও পারতাম। বাট দিস ইজ আ প্রসেস ইকুয়ালি শিওর বাট লেস পেনফুল। মনমোহন হাসিয়া, আপনাকে নিয়ে আর পারা গেল না। দিন কতক একটু নিয়মে থাকুন, সব ঠিক হয়ে যাবে। মধু আর এক পাত্র পান করিয়া, হেনরিয়েটাও এতক্ষণ ঠিক ওই কথাই বলছিল আমাকে। সে মেয়ে মানুষ, তার মুখে ওসব কথা মানায়। বাট ইউ আর নট অনলি আ ম্যান বাট এ ক্লেভার ব্যারিস্টার, ইউ শুড নট টক ননসেন্স। মনমোহন, কি আশ্চর্য, এমন মরিয়া হয়ে উঠেছেন কেন আপনি? মধু, ডোন্ট ইউ থিঙ্ক আই ওয়ান্ট টু ডাই? ডু ইউ থিঙ্ক আই ওয়ান্ট টু লিভ দিস বিউটিফুল ওয়ার্ল্ড? নো, বাট দ্য ফ্যাক্ট ইজ দেয়ার ইজ নো ওয়ে আউট অফ ইট। তাছাড়া আমার এখন বেঁচে থাকার কোনো অর্থ হয় না। Why should I drag on this miserable existence anymore? Why should I? মনমোহন, বাঁচতে হবে বই কি আপনাকে। We cannot afford to lose a genius like you. মধু, but the genius is dead long ago. আমি এখন তার প্রেতাত্মা। Genius is another sense of the world, a dead volcano. মনমোহন, কি যে বলেন আপনি। মধু, ঠিক বলছি, একটু পরে, অনেক আগেই আমার মরে যাওয়া উচিত ছিল। মনমোহন, কথা বলছেন কেন? মধু, শতবার একাদশী পড়েছ? দীনবন্ধু হ্যাজ বিকাম পপুলার অ্যাট মাই কস্ট। বাই দ্য বাই, where is বঙ্কিম? হি ইজ দ্য কামিং লাইট, আই উড লাইক টু সি হিম। মনমোহন, দীনবন্ধুর কথা আপনি যা বলেছেন তা ঠিক নয়। শতবার একাদশীর নিমচাঁদ যে আপনি, তাকে বললে। মধু, কি আবার বলবে? অ্যাম আই আ ফুল? মনমোহন, না, ওটা আপনার ভুল। দীনবন্ধু নিজে সে কথা অস্বীকার করেছেন, বলেছেন বধূ কি কখনো নিম হয়? মধু, এর রসিকতা থেকে কিছু প্রমাণ হয় না। মনমোহন, এ আপনার অন্যায় রাগ কিন্তু। মধু, আমি রাগ করিনি। আই হ্যাভ অ্যাপ্রিসিয়েট দ্য স্টেয়ার। আই অ্যাডমিট হি হ্যাজ গট আ পাওয়ারফুল পেন, বাট স্টিল ইট হার্টস। কেমন আছে সে আজকাল? শুনেছিলাম সেও অসুস্থ। মনমোহন, তার ডায়াবেটিস হয়েছে শুনেছি। পৃষ্ঠা 114। মধু সহসা, আমি কি সত্যি নিমে দত্তর মতো? মনমোহন, ফার ফ্রম ইট। আপনার মতো চরিত্র। মধু বাধা দিয়ে, আমার চরিত্রে প্রশংসা করবার মতো কিছুই নেই। আই এম রেকলেস, ট্যাক্টলেস, থটলেস অ্যান্ড এভরিথিংলেস। মনমোহন, বলেন কি? এক বিদ্যাসাগর ছাড়া আপনার মতো মহানুভব লোক তো আমি আর দেখিনি। মধু, ইউ আর এ ডার্লিং মনু, বাট ডোন্ট ট্রাই টু ডিলিউড মি। আই আন্ডারস্ট্যান্ড ইউ অ্যান্ড থ্যাংক ইউ। কিছুক্ষণ উভয় চুপ করিয়া রইলেন। মনে হচ্ছে থামিয়া গেলেন। মনমোহন, কি মনে হচ্ছে? মধু, মনে হচ্ছে সারা জীবন ধরে কোন মরিচিকার পেছনে ছুটলাম এতদিন। কাব্য, যশ, টাকা। মনমোহন, আপনার মতো লোকের কখনো টাকা হতে পারে? মধু, আমি তো টাকা চাইনি, আমি সুখে থাকতে চেয়েছিলাম, কিন্তু এ জীবনে তা আর হলো না। কেমন যেন গোলমাল হয়ে গেল। মনমোহন, সব হবে আপনার, আপনি একটু সামলে উঠুন। বয় প্রবেশ করিল এবং একটি ডাকের চিঠি দিয়া গেল। মধু, পত্র পাঠান্তে সকলেই ভদ্রলোক, সকলেই আমাকে অনুগ্রহ করতে চায়। মনমোহন, কার চিঠি?
মধু, উত্তরপাড়ার জয়কেষ্ট মুখোজ্জের লিখেছে তাদের লাইব্রেরির ঘরটায় গিয়ে থাকতে, সাদরে আহ্বান করেছেন। মনমোহন, বেশ তো, যান না। মধু, হ্যাঁ যাব বই কি, সহসা। ডু ইউ রিয়েলাইজ হোয়াট ইট রিয়েলি মিনস? কিন্তু না, আই অ্যাম টেকিং ননসেন্স, যাব। তুমি একটা বজরা জোগাড় করে দাও। ইয়েস, আই ওয়ান্ট টু লিটল রেসপেক্ট। পাওনাদারদের জ্বালায় অস্থির হয়ে উঠেছি। মনমোহন, বৌদি কোথা? মধু, তার খুব জ্বর। যাও না, দেখে এসো, পাশের ঘরেই আছে। তোমার সঙ্গে তো কোনো ফর্মালিটি নেই, বয়টাকে ডেকে একটা খবর দিয়ে যাও। মনমোহন ভেতরের দিকে গেলেন। নেপথ্যে বয় বয় ডাক শোনা গেল। মধুসূদন আবার খানিকটা মদ্যপান করলেন এবং ইনফার্নোখানার পাতা উল্টাইতে লাগলেন। সহসা গোবর্ধন দত্ত নামক এক ব্যক্তি আসিয়া প্রবেশ করিলেন। ইনি একজন পাওনাদার। গোবর্ধন, নমস্কার দত্ত সাহেব। মধু, এ কি গোবর্ধন যে, এসো। গোবর্ধন, আপনার চাকরটা ঢুকতেই দেয় না, এ তো এক মুশকিল, সে ভেতরে যেতেই ঢুকে পড়লাম আমি। আপনার অসুখ নাকি? মধু, হ্যাঁ, ভালো নেই শরীরটা। তারপর খবর কি? গোবর্ধন, খবর ভালোই। মধু, দিগম্বর ভালো আছে? গোবর্ধন, আগে হ্যাঁ, একটু ইতস্তত করিয়া। টাকাটা কোনো ব্যবস্থা হলো? মধু, কিচ্ছু হয়নি। গোবর্ধন, অনেক দিন ধরে পড়ে রয়েছে টাকাটা? মধু সহাস্যে, এই সমস্ত ফার্নিচারই তো তুমি দিয়েছিলে না? গোবর্ধন, আগে হ্যাঁ। মধু, এগুলোই তুমি নিয়ে যাও অ্যান্ড রিলিজ মি। ওই বাস্টগুলোও নিয়ে যাও, অনেক দাম দিয়ে বিলেত থেকে কিনে এনেছিলাম, ওগুলো সব নিয়ে যাও, সব নিয়ে যাও। চুপ করে দাঁড়িয়ে আছো যে? টেক দেম অল। গোবর্ধন সংকুচিত হইয়া, আগে সে কি হয়, টাকা হলে দেবেন, এখন পরে। আমি শুধু এমনি খবর নিতে এসেছিলাম, যাই তাহলে, নমস্কার। গমনোদ্যত। মধু, ওহে শোনো শোনো, আমার কতগুলো অপ্রকাশিত কবিতা আছে, নেবে? নাও তো দিতে পারি, বিক্রি করলে কিছু পেতে পারো। গোবর্ধন, আগে না, টাকা যখন হয় দেবেন, আপনি ব্যস্ত হবেন না ওর জন্যে। চলিয়া গেলেন। মধু, অনুগ্রহ। গোবর্ধনের মতো লোকও অনুগ্রহ করতে আরম্ভ করেছে আমাকে। আর কেন? আউট আউট ব্রিফ ক্যান্ডেল। মনমোহন ঘোষ পুনঃপ্রবেশ করিলেন, তাহার হস্তে একখানি কাগজ। মনমোহন, আচ্ছা, আপনি এই কী কাণ্ড আরম্ভ করেছেন বলুন দেখি। মধু, কি? মনমোহন, আপনি এই কবিতা লিখেছেন কেন? বৌদিদি এই কবিতাটি পড়ছিলেন আর কাঁদছিলেন। ছি ছি, ভারী অন্যায় আপনার। এটা নাকি আপনার ওয়েস্ট পেপার বাস্কেটে পড়েছিল, শর্মিষ্ঠা কুড়িয়ে পেয়েছে। মধু, ও সেই কবিতাটা? আজকাল কোথায় যে কি ফেলি মনে থাকে না আমার। রেভারেন্ড গোপাল মিত্রের গ্রিক বইখানা এনে কোথায় যে হারালাম, কবিতাটি দেখি। মনমোহন, এ কবিতা লেখা কি আপনার উচিত হয়েছে? মধু, why not? I am digging my own grave. Why shall I not write my own epitaph to? দাও আমাকে। মনমোহনের হাত থেকে কাড়িয়া লইয়া ও চেরা বিকৃত স্বরে আবৃত্তি করিতে লাগিলেন। দাঁড়াও পথিকবর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল। এ সমাধিস্থলে জননীর কোলে শিশু, লভয়ে যেমতি বিরাম। মহির পদে মহানিদ্রাবৃত, দত্তকুলোদ্ভব কবি শ্রীমধুসূদন। যশোরে সাগরদাঁড়ি কবতক্ষ তীরে জন্মভূমি, জন্মদাতা দত্ত মহামতি। রাজনারায়ণ নামে জননী জাহ্নবী। পড়িয়া একটু হাসিলেন। মনমোহন মাথা নিচু করিয়া রইলেন। মধুসূদন আবার আবৃত্তি করিলেন। জননীর কোলে শিশু, লভয়ে যেমতি বিরাম। শূন্য দৃষ্টিতে চাহিয়া চেয়ারে এলাইয়া পড়িলেন। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে। পৃষ্ঠা 117, শেষ দৃশ্য। 1873 খ্রিস্টাব্দের 29 জুন রবিবার বহরমপুরের বঙ্কিমচন্দ্র নিবিষ্ট চিত্তে গ্রন্থ রচনায় নিমগ্ন রহিয়াছেন। সম্মুখে বঙ্গদর্শনের ফাইল, বঙ্কিমচন্দ্রের এক হস্তে ফরসির নল, অন্য হস্তে লেখনী। রাত্রিকাল। সহসা দুয়ারে ঠেলিয়া মধুসূদন আসিয়া প্রবেশ করিলেন। তাহার পরিধানে সাহেবী পোশাক, বগলে এক গাদা বই। মধুসূদনকে দেখিয়া বঙ্কিমচন্দ্র সশস্ত্র হইয়া আসন ছাড়িয়া দাঁড়াইয়া উঠিলেন। বঙ্কিম, এ কি আপনি? আপনি এ সময় হঠাৎ? বসুন। মধু উপবেশনান্তে। তোমাকে দেখতে ভারী ইচ্ছে হলো। লিখছিলে নাকি? কি লিখছ? বঙ্কিম, বঙ্গদর্শনের জন্য লিখছে। মধু, গুড। তোমার দুর্গেশ নন্দিনী কপালকুণ্ডলা পড়েছি, চমৎকার হয়েছে, চমৎকার। তোমার বঙ্গদর্শনও সুন্দর হচ্ছে। ইউ হ্যাভ ক্রিয়েটেড রিয়েল রোম্যান্স ইন আওয়ার লিটারেচার। আই কনগ্র্যাচুলেট ইউ।
আমার এই বইগুলো তোমায় দিতে এলাম। আই হোপ ইউ উইল টেক কেয়ার অফ দেম। দেখো, জীবনে অনেক কিছু করব মনে করেছিলাম, আরও ঢের ভালো কাব্য লিখবার ইচ্ছে ছিল আমার, ভালো গদ্যও রচনা করব ভেবেছিলাম, শিশু পাঠ্যপুস্তক লিখবারও আকাঙ্ক্ষা ছিল, কিছুই আর হয়ে উঠল না। তোমার উপর আমার অনেক আশা। আই হোপ ইউ উইল ডু হোয়াট আই কুড নট। বঙ্কিম, আপনার অসুখ শুনেছিলাম। মধু সহাস্যে, আই হ্যাভ বিন ক্রুড নাও। আই এম গোয়িং আউট ফর এ লং চেঞ্জ। বঙ্কিম, কোথায়? মধু, ঠিক জানি না। বঙ্কিম, ফিরবেন কবে? মধু, তাও ঠিক জানি না। এবার উঠি, সময় নেই বেশি আমার। গড ব্লেস ইউ মাই বয়, কিপ দ্য ফ্ল্যাগ ফ্লাইং, গুড বাই। ঝড়ের মতো বাহির হইয়া গেলেন। বঙ্কিমচন্দ্র স্তম্ভিত হইয়া বসিয়া রইলেন। নেপথ্যে, বঙ্কিমবাবু বাড়ি আছেন নাকি? বঙ্কিম, আছি, আসুন। জনৈক ভদ্রলোক প্রবেশ করিলেন। ভদ্রলোক, খবর শুনেছেন? আপনাদের কবি মাইকেল মধুসূদন মারা গেছেন। বঙ্কিম সবিস্ময়ে, মারা গেছেন? মাথা খারাপ হলো নাকি আপনার? ভদ্রলোক, এইমাত্র কলকাতা থেকে একজন লোক এলো, তারই মুখে শুনলাম আজই মারা গেছেন, আলিপুর জেনারেল হাসপাতালে। উত্তরপাড়ায় জয়কৃষ্ণ মুখার্জির লাইব্রেরিতে ছিলেন, সেখানে বাড়াবাড়ি হওয়াতে আলিপুর হাসপাতালে আনা হয় তাকে, সেখানেই মারা গেছেন। বঙ্কিম হাসিয়া, একেবারে বাজে গুজব। ভদ্রলোক, কী যে আপনি বলেন মশাই! শুধু তিনি নয়, তার মেম সাহেবও মারা গেছেন, তিনিও ভুগছিলেন, তবে তিনি হাসপাতালে মরেননি, বেনেটোলার বাড়িতে মরেছেন, স্বামীর আগেই মারা গেছেন শুনলাম। বঙ্কিম, মশাই, আপনি আসবার ঠিক আগেই এই বইগুলো সবিস্ময়ে, ওই বইগুলো কোথা গেল? তাই তো, বইগুলো এখানে ছিল যে। এ কি? ভদ্রলোক, কী বই? বঙ্কিম, এখানে ছিল এই বইগুলো, কি আশ্চর্য! ভদ্রলোক, এত বড় একজন কবি কি কষ্টেই যে মারা গেছেন, শুনলে চোখে জল রাখা যায় না। বঙ্কিম, মধুসূদন মরেনি, মরতে পারে না, অসম্ভব। যবনিকা, পৃষ্ঠা 119, কথা শেষ। লেখক উৎপল দত্ত। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে বাংলায় বেশ কয়েকটি নাটক লিখিত হয়েছে। সেগুলির মধ্যে বনফুল রচিত শ্রী মধুসূদন নিঃসন্দেহে শ্রেষ্ঠ। এটা সত্য যে মাইকেলের কর্মজীবনের সামান্য অংশই এই নাটকে বিবৃত হয়েছে। মাইকেল যে বঙ্গনাট্যশালার অন্যতম প্রতিষ্ঠাতা, প্রথম বাংলা ট্র্যাজেডি এবং বাংলা প্রহসনের রচয়িতা, তা হয়তো এই নাটকে স্পষ্টাক্ষরে উচ্চারিত হয়নি। তার চেয়েও যেটা বড় কথা, তৎকালীন ভারতে যেটা প্রধান দ্বন্দ্ব, যার পরিপ্রেক্ষিতেই আমাদের দেখতে হবে প্রতিটি মনীষীকে, সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের সীমাহীন শোষণ এবং পরাধীন ভারতের বেদনার প্রসঙ্গ এই নাটকে অনুপস্থিত। 19 শতকে বাংলায় মোটামুটি একটাই সাধারণ চিত্র, যারা নানা সামাজিক প্রশ্নে অগ্রসর মানুষ, যারা নানা কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রামরত, তাদের অধিকাংশই ইংরাজি শিক্ষা ও ইংল্যান্ডীয় গণতন্ত্রের ভক্ত হবার ফলে ভারতের স্বাধীনতার প্রশ্নে হয় অনীহ, হয় সাম্রাজ্যবাদের স্থাপক। ব্যতিক্রম ডিরোজিও এবং মাইকেল। এরা ইউরোপীয় সামাজিক আদর্শগুলি উপাসক এবং একই সঙ্গে দেশপ্রেমিক। ডিরোজিও যেমন হার্প অফ ইন্ডিয়া লেখেন, তেমনি মাইকেল অসংখ্য সনেটে দেশ বন্দনা করেন। দেশ সম্পর্কে লেখেন, আকাশ পড়শি গিরি দমি গুণ বলে, নির্মিল মন্দির যারা সুন্দর ভারতে, তাদের সন্তান কি হে আমরা সকলে? আমরা দুর্বল ক্ষীণ কুখ্যাত জগতে পরাধীন হা বিধাত আবদ্ধ শৃঙ্খলে। এমনকি মেঘনাদ বধ যে একটি মহা আগ্রাসনের কাহিনী, স্বাধীনতার জন্য পর পর শহীদ বরণ করার মহাকাব্য, এ সত্য বিবেকানন্দ বুঝেছিলেন এবং শিষ্যদের বলতেন। কিন্তু শ্রী মধুসূদন নাটকে আমরা যা পাই তার মূল্য অপরিসীম। আমরা এক আশ্চর্য ব্যক্তির সংস্পর্শে আসি। এ ব্যক্তি আজন্ম বিদ্রোহী। কৈশোরেই পিতার সামনে গড়গড়ার নল মুখে নিয়ে আলাপ করা থেকে শুরু করে পিতার ধর্ম পর্যন্ত ঘৃণা সহকারে বর্জন করা, পরে বহু বিবাহের পাপে লিপ্ত পিতাকে মুখের ওপর হেধেন বলা, এই সব সেই মাইকেলকে জীবন্ত করে তুলেছে, যে কোনোদিন পরাজয় স্বীকার করেনি এবং তৎকালীন বঙ্গীয় সমাজে যে ছিল মূর্তিমান অনিয়ম। মধ্যবিত্তের ক্ষুদ্র প্রাঙ্গণে মধুসূদনকে বন্দি করা যায়নি কখনো। বুর্জুয়ারা যেমন নম্বর মারা শৃঙ্খলাবদ্ধ ক্যারানুকুল পছন্দ করে, মাইকেল তাদের অশনি স্বরূপ। পৃষ্ঠা 120। বুর্জুয়ার সমাজ শৃঙ্খলায় মাইকেল মহাবিঘ্ন।
জীবন প্রণালী মানুষের মানস জগতের প্রতিরূপ। মধুসূদনের বিলাসিতা ও রাজসিক বেহিশিবিপনা তার বিদ্রোহী চরিত্রের বাহ্যিক প্রকাশ মাত্র। হিন্দু মুৎসুদ্দি এবং মধ্যবিত্তের সংকীর্ণ ও কৃপণ জীবনযাত্রার সঙ্গে কোনো আপোষ করতে পারেননি মাইকেল। অথচ তার মতন আত্মমর্যাদা সম্পন্ন এবং দেশাভিমানী মানুষের পক্ষে কলকাতার ইংরেজ বা অ্যাংলো ইন্ডিয়ান সমাজে অবাধে মিশে যাওয়া ছিল অসম্ভব। তাই বিদেশিনী অর্ধাঙ্গিনী সহ মাইকেল একা একদিক থেকে ডন কিখোতের মতন এক করুণ হাস্যরস নায়ক, তাই তার জীবন বিক্ষেপও এত বেশি, অপচয় ও ক্ষয় বেশি, নিজেকে নিঃশেষে মিটিয়ে দেওয়ার আত্মঘাতী অভিপ্সা বেশি। একক বিদ্রোহীর চিরায়ত পরিণামই তাই। বিদ্রোহ ফলপ্রসূ হয় শুধু সমষ্টির মাঝে, জনগোষ্ঠীর সাহচর্যে। সেই ট্র্যাজিক যন্ত্রণা দীর্ণ মাইকেল জীবন্ত বনফুলের নাটকে। প্রয়াত নাট্যকারকে তাই করি নমস্কার। বনফুলের লেখা শ্রী মধুসূদন বইটি এখানেই শেষ হলো।